আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছেন। ক্লাস 8 এর আরেকটা সায়েন্সের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং আজকে কিন্তু আমরা আমাদের যে অধ্যায় ৭ পৃথিবী ও মহাকর্ষ এটার সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব। আচ্ছা, সেকেন্ড লেকচার শুরু করার আগে আমাদের যে ফার্স্ট লেকচারটা ছিল, ফার্স্ট লেকচারে আসলে আমরা কি দেখছিলাম? আমরা কিন্তু প্রথমে আমাদের মহাকর্ষ সূত্র দেখছিলাম, অর্থাৎ মহাকর্ষ সূত্রটা কিভাবে কাজ করতেছে, কিভাবে এই সূত্রের ডেরিভেশন আসতেছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। সেকেন্ডে কিন্তু আমরা অভিকর্ষজ ত্বরণের একদম ইন ডিটেলস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ কিভাবে ফ্ল্যাকচুয়েট করতেছে, আমরা অভিকর্ষজ ত্বরণ থেকে কিভাবে ওজনে কনভার্ট করতে পারবো, সব কিছুই একদম ইন ডিটেলসে দেখছিলাম। সো আজকে কিন্তু আমরা রেস্ট অফ দ্য চ্যাপ্টার নিয়ে খুব ভালো মতো আলোচনা করব। সো চলেন কথা না বাড়ায় আজকে শুরু করি আমাদের আজকের লেকচার 2। ওকে, সো দেখেন এই পার্টগুলো কিন্তু আমরা আগেই দেখে আসছি। সো আমি হচ্ছে ফার্স্ট লেকচারের যেই পয়েন্টে আসলে শেষ করছিলাম ওই পয়েন্ট থেকে আসলে আমি আলোচনা শুরু করব। সেটা হচ্ছে আমরা এই পয়েন্টে শেষ করছিলাম, ঠিক আছে? এই যে যে আমাদের হচ্ছে এই যে অভিকর্ষজ ত্বরণ, এই অভিকর্ষজ ত্বরণের ডেরিভেশনটা কিভাবে হচ্ছে এবং এটা কিভাবে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা লেকচার নাম্বার 2 এইখান থেকে আমরা স্টার্ট করব। সো দেখেন এখানে কি বলা আছে, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তনটা আসলে কিভাবে হয়, আমি যদি আমার লেকচার নাম্বার 1টাকে আবার একটু দেখাই আপনাদের, তাহলে আপনি দেখেন যে আমাদের যে পৃথিবী ছিল, এই পৃথিবী থেকে এই পয়েন্টে বা যে কোনো একটা র্যান্ডম পয়েন্টে আমরা অভিকর্ষজ ত্বরণ বের করতে পারবো, সেখান থেকে ওজন বের করতে পারবো। বাট মজার কথাটা হচ্ছে যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, আচ্ছা আমরা হচ্ছে এখানে দেখাইছিলাম আপনাদের, এই যে এইখানে দেখাইছিলাম যে অভিকর্ষজ ত্বরণের যে পরিবর্তন, আমরা এখান থেকে আসলে পরিবর্তনের ধারণাটা পাবো। এখান থেকে আসলে আমাদের পরিবর্তনের ধারণাটা পাবো। কিভাবে পরিবর্তন ধারণাটা পাবো? এবার লক্ষ্য করেন, আপনার যে অভিকর্ষজ ত্বরণ, এটা সূত্র কি ছিল? এটা সূত্র ছিল দেখেন G=gm/r²। G=gm/r²। এখানে G কি বলেন তো? সবাই বলেন, মনে মনে বলেন সবাই, যে এখানে বড় হাতের ক্যাপিটাল G কি ছিল? মহাকর্ষীয় ধ্রুবক, তাই না? এই ক্যাপিটাল জিটা ছিল আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, যেটা ছিল 6.673 ইন্টু 10⁻⁻11 তারপরে এককটা আমি ডাইরেক্ট লিখে দিছিলাম। এবং এই জি, ক্যাপিটাল জি কি আপনার কখনো পরিবর্তনশীল ছিল? না, এটা কিন্তু সবসময় অপরিবর্তনশীল। অর্থাৎ আপনি এটাকে পৃথিবীতে কাউন্ট করলে যেরকম অ্যামাউন্ট পাবেন, আপনি যদি চাঁদে, মঙ্গলে, বুধে যে কোনো জায়গায় যান, এই জি এর অ্যামাউন্টটা কিন্তু ভাইয়া আমার কি থাকবে? সেম থাকবে। এরপরে এমটা কি ছিল ভাইয়া? এমটা ছিল আপনি স্পেসিফিক যেই গ্রহে কাজ করতেছেন ওই গ্রহের ভর। আপনি স্পেসিফিক যে গ্রহে কাজ করতেছেন ভাইয়া, ওই গ্রহের ভর। আমরা যেহেতু পৃথিবীতেই কাজটা করতেছি, তাহলে ক্যাপিটাল এমটা আসলে আমার পৃথিবীর ভর হিসাবে কাউন্ট করতেছে। আমি আবার বলতেছি, এই ক্যাপিটাল এমটা ভাইয়া আমাদের পৃথিবীর ভর হিসাবে কাউন্ট করতেছে। এখন আপনি যদি কাজটা ভাইয়া মনে করেন চাঁদে গিয়ে করেন, তাহলে এখানে ক্যাপিটাল এম আপনার চাঁদের ভর ক্যালকুলেট করতে হবে। বুঝা গেছে? ওকে, এখানে আর কি ছিল? এই যে r², আর এটা ছিল আমাদের ব্যাসার্ধ। এটা ছিল ভাই আমাদের ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্র থেকে গতিপথের পর্যন্ত ডিস্টেন্সকে আমরা ব্যাসার্ধ হিসাবে কাউন্ট করতাম। আমরা এখানে ব্যাসার্ধ হিসাবে ভাইয়া কাউন্ট করতাম। ওকে, সো এইখানে আপনি লক্ষ্য করেন, আমি আবার বলতেছি, এখানে জি এম দুটাই কিন্তু কনস্ট্যান্ট। জি এম ভাইয়া গোটাটাই কিন্তু কনস্ট্যান্ট। আমি এটা আবার রিক্যাপ করতেছি, যেহেতু গোটাটাই কনস্ট্যান্ট, তাহলে আমরা কি করতে পারি? এই কনস্ট্যান্ট মান আর ইকুয়াল সাইন যদি তুলে দেই, তাহলে এখানে আমাদের সমানুপাতিক সাইন আসে। আমি আবার বলতেছি, কনস্ট্যান্ট মান, এই দুটা কনস্ট্যান্ট মান আর ইকুয়াল সাইন যদি তুলে দেই, তাহলে মোতাবেক আমাকে কি লিখতে হবে? এখানে একটা সমানুপাতিক সাইন এখানে দিতে হবে। এবং আমি যখন জি প্রপোর্শনাল 1/r² দিচ্ছি, তার মানে আমার জি অভিকর্ষজ ত্বরণ বা মহাকর্ষ ত্বরণ যেটাই বলেন না কেন, সেটা আমার কার উপর ডিপেন্ড করতেছে ভাইয়া? ব্যাসার্ধের বর্গের ব্যস্তানুপাতিকের উপর ডিপেন্ড করতেছে।
ব্যাসার্ধের বর্গের 1/, আছে না, তার মানে কি ব্যস্তানুপাতিকে বর্গে আপনার ডিপেন্ড করতেছে। তার মানে ব্যস্তানুপাতিকে যদি ডিপেন্ড করে ভাইয়া, এটা আসলে মিনিংটা কি? ব্যস্তানুপাতিক আমি আগেই বলছিলাম, শত্রু ডানে গেলে আমি যাব বায়ে, শত্রু বায়ে গেলে আমি যাব ভাইয়া ডানে। তার মানে জি এর মান যদি বেড়ে যায়, আর স্কোয়ার বা আর এর মান কি হয়ে যাবে, আমার কমে যাবে। বা এইভাবে বলা উচিত যে আর এর মান যদি কমে যায়, ব্যাসার্ধ যদি আমার কমে যায়, জি এর মান আমার কি হয়ে যাবে ভাইয়া, বেড়ে যাচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট। সো এখানে আপনি লক্ষ্য করেন যে আমাদের পৃথিবীর শেপটা কি একটা কমলা লেবুর মতো না ভাইয়া? পৃথিবীকে একদম ডাইরেক্ট গোলাকার না, এটা কিন্তু ভাইয়া কমলা লেবুর মতো। সো আপনি যখন এই যে কেন্দ্র, এই কেন্দ্র দিয়ে যখন একটা এই পেনটাকে ইনসার্ট করাবেন, তার এই যে পেন ইনসারশন পয়েন্ট, এই পয়েন্টটাকে বলা হবে আমাদের বিষুবীয় অঞ্চল। আপনি যখন এই সেন্টার থেকে এরকম ভাবে একটা কলম ইনসার্ট করাবেন, এই যে এক্সিসটা হচ্ছে না ভাইয়া, এই যে দাগটা দিছি না, এই দাগটাকে বলা হচ্ছে আমাদের বিষুবীয় অঞ্চল, বিষুবীয় অঞ্চল। আর এই যে উপরে আর এর নিচে, অর্থাৎ এই যে দাগ, এই দাগের উপরে নিচে, এই দুইটা অঞ্চলকে বলা হয় আমাদের মেরু অঞ্চল। এবং দেখেন বিষুবীয় অঞ্চলে, এই যে বিষুবীয় অঞ্চলে সেন্টার পয়েন্ট থেকে এই গতিপথ, এইটার দূরত্ব যে আর1, এই আর1টা কি ভাইয়া বড় না? এই আর1টা কি ভাইয়া বড় না? যদি আর1 আমার বড় হয় বা বেড়ে যায়, জি এর মান কি হয়ে যাবে ভাইয়া, কমে যাবে। সেম অ্যাজ মেরু অঞ্চলের কথা চিন্তা করেন, এই সেন্টার পয়েন্ট থেকে এই যে গতিপথ, মেরু অঞ্চলের মধ্যবর্তী দূরত্ব, এই আর2 এর মানটা কি ভাইয়া ছোট না? যদি ছোট হয়ে থাকে আব্বা, তাহলে দেখো এই ছোট যেহেতু হচ্ছে, তার মানে আর এর মান কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। জি এর মান ব্যস্তানুপাতিক অর্থাৎ বিপরীত যেহেতু সম্পর্ক, বেড়ে যাবে। এটাই হচ্ছে আসলে বিভিন্ন অবস্থানের জন্য আমার অভিকর্ষজ ত্বরণ কিভাবে পরিবর্তন হচ্ছে, এই জিনিসটাই ভাইয়া এইখানে আমাদের সেট করা হয়েছে। এই যে দেখেন যে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন, এখানে কি হয়েছে ভাইয়া, দেখেন যে পৃথিবীর কেন্দ্র থেকে, কোথা থেকে ভাইয়া, পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব, কার দূরত্ব, ভূপৃষ্ঠের দূরত্ব, অর্থাৎ পৃথিবীকে গোলাকার বিবেচনা করলে এর ব্যাসার্ধ আর হবে, আর ভূপৃষ্ঠে জি এর মান আসবে আমাদের gm/r²। ওকে, যেটা আমরা একটু আগে দেখছিলাম। আচ্ছা, ভূপৃষ্ঠের সর্বত্র জি এর মান সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব আর সবচেয়ে কম বলে, কিভাবে, এই যে লক্ষ্য করেন, আমি আবার একটু আপনাকে দেখা দিচ্ছি ছোট করে। এইখানে যদি কোনো বস্তু কল্পনা করেন, তাহলে বস্তুটা আসলে কোন অঞ্চলে রাখা হয়েছে, আমার মেরু অঞ্চলে রাখা হয়েছে না? এটা যদি পৃথিবীর সেন্টার পয়েন্ট হয়, সেন্টার পয়েন্ট থেকে এই এতটুকু ডিস্টেন্স, আর এর মান কি অনেক কম না? আর এর মান কি বলা হয়েছে, দেখেন সর্বত্র জি এর মান সমান মেরু অঞ্চলে পৃথিবীর, এই যে পৃথিবীর কেন্দ্র, এই যে কেন্দ্র থেকে দূরত্ব আর, এই যে গতিপথ পর্যন্ত দূরত্ব আর সবচেয়ে কম বলে জি এর মান সবচেয়ে বেশি। জি এর মান হচ্ছে কি ভাই, আমার সবচেয়ে বেশি। অর্থাৎ আমরা জানি জি প্রপোর্শনাল 1/r², 1/r², অর্থাৎ সেন্টার পয়েন্ট থেকে এই আর দূরত্বটা আমাকে কম বলা হচ্ছিল, জি এর মান কি হয়ে গেছে ভাইয়া, বেশি হয়ে গেছে। এবং এই মান কতটুকু ভাইয়া, আপনি একটু লক্ষ্য করো তো, এই মান আসলে কতটুকু, 9.83 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, মেরু থেকে বিষুবীয় অঞ্চলের দিকে আর এর মান বাড়তে থাকায়, অর্থাৎ আপনি যখন এই মেরু পয়েন্ট থেকে আস্তে আস্তে বিষুবীয় অঞ্চলের দিকে যাওয়া স্টার্ট করবেন, বিষুবীয় অঞ্চল কোনটা, এইটা আমার বিষুবীয় অঞ্চল, ঠিক আছে। এইখানে যদি আপনি একটা বস্তুকে সেট করেন, তার মানে আপনি যখন মেরু থেকে বিষুবীয় দিকে যাবেন, আপনার দেখেন তো তাহলে আর কতটুকু হচ্ছে, আর কি আমার এই পয়েন্ট, এইটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, এইটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, সেন্টার পয়েন্ট থেকে এতটুকু ডিস্টেন্স, এইটা কি আমাদের আর না? তার মানে এই দেখেন এই সেন্টার পয়েন্ট থেকে মেরু অঞ্চলে যতটুকু দূরত্ব, সেন্টার পয়েন্ট থেকে বিষুবীয় অঞ্চলে আমার দূরত্বটা কি হয়ে গেছে, বেড়ে গেছে। আমার যদি ভাইয়া দূরত্ব বেড়ে যায়, জি প্রপোর্শনাল
আর স্কোয়ার। দূরত্ব যদি বেড়ে যায় জি এর মান কি হয়ে যাবে, আস্তে করে কমে যাচ্ছে ভাইয়া। এখানেই বলছে দেখেন দূরত্ব বাড়তে থাকায় জি এর মান কমতে থাকে। বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি বলে দেখেন আর এর মান কি সব থেকে বেশি না, জি এর মান কি হবে সবচেয়ে কম হবে। এবং বিষুবীয় অঞ্চলে আমার জি এর মান কতটুকু হচ্ছে ভাইয়া, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা বলা হয়েছিল। হিসাবে সুবিধার জন্য ভূপৃষ্ঠে জি এর আদর্শ মান ধরা হয় আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, আদর্শ মান হচ্ছে আমাদের 9.8, 9.8। কিন্তু আমাদের এখানে বলা হয়েছে মেরু অঞ্চলে যেহেতু আমার আর এর মান সব থেকে কম, মেরু অঞ্চলে যেহেতু আর এর মান সব থেকে কম, জি এর মান আমার সব থেকে বেশি। এবং কতটুকু হচ্ছে ভাইয়া বলেন তো, 9.83। কিন্তু বিষুবীয় অঞ্চলে আমার আর এর মান সব থেকে বেশি বলায় জি এর মান হচ্ছে আমার সব থেকে কম, সেটা হচ্ছে কত ভাইয়া বলেন তো, 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বাট আমরা আদর্শ মান ধরে থাকি 9.8 বা 9.8। ওকে, এবার দেখেন বলা হচ্ছে আমাদের ভর আর ওজন, ভর আর ওজনের কনসেপ্টটা কি। এবার আমি যদি আমার ভর আর ওজনের কনসেপ্ট নিয়ে যদি একটু বেসিক আলোচনা করি আপনাদের সুবিধার জন্য, প্রথমে আমি বলতে চাই আমার ওজনটাকে নিয়ে। আচ্ছা, আমি যদি ওজন নিয়ে ফার্স্টে আলোচনা করি তাহলে ওজন বলতে আসলে কি বোঝায়। ওজন, ওজনের সূত্র আমরা দেখে আসছি যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ঠিক আছে, যেখানে এম হচ্ছে আমাদের বস্তুর ভর, বস্তুর ভর, জি হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। এবং মজার কথা হচ্ছে আপনি একটু মাথায় রাখবেন এখানে এম যে আছে বস্তুর ভর, এই বস্তুর ভর কিন্তু কখনোই পরিবর্তন করা সম্ভব না। আমি যদি এখানে ভরকে ডিনোট করি, মাথায় রাখবেন ভর আউলায় গেল। আচ্ছা, একটুখানি আমি একটু আবার করে নেই, ঠিক করে নেই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এইটা আমি একটু ডিলিট করে দিই। আচ্ছা, এই ওকে, ভর কখনো আমার পরিবর্তন করা সম্ভব না, পরিবর্তন করা সম্ভব না। এবং মাথায় রাখবেন আপনি যখন পৃথিবীতে এই বস্তুর ভর যদি 20 কেজি মনে করেন, চাঁদে গিয়েও আমার এই বস্তুর ভর 20 কেজি হবে। আমি আবার রিপিট করতেছি, পৃথিবীতে ধরেন এই বস্তুর ভর আমার যদি 20 কেজি হয়, চাঁদে গিয়েও আমার এই বস্তুর ভর কি হবে ভাইয়া, 20 কেজি। তার মানে ভর কখন আমি কি করতে পারতেছি না ভাইয়া, চেঞ্জ করতে পারতেছি না। ভর আমার প্রত্যেকটা গ্রহে প্রত্যেকটা স্পেসিফিক পয়েন্টে কি থাকতেছে ভাইয়া, আমার সেম থাকতেছে। তার মানে আমি যদি এখানে চলে আসি যে ভর বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে, এবার একটু লক্ষ্য করেন। ভরের ক্ষেত্রে প্রত্যেক বস্তু পদার্থ দিয়ে গঠিত, প্রত্যেক বস্তু আসলে আমার কি দিয়ে গঠিত ভাইয়া, পদার্থ দিয়ে গঠিত। এটা আপনারা হচ্ছে এই চ্যাপ্টারের শুরুতেই পদার্থের গঠন এই টাইপ চ্যাপ্টারগুলোতে আপনারা সুন্দর মতো আশিক ভাই এটা বুঝাই দিছে আশা করি। এবং এটা শুধু শুধু কেমিক্যাল একটা রসায়ন বা একটা মানে নরমাল একটা স্পেসিফিক বস্তুর জন্য না, আমি আপনি সবাই পদার্থ দিয়ে তৈরি, বাট আমাদের পদার্থটা কিছুটা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট বলি, আমাদের আসলে বেসিক জিনিসটাই হচ্ছে কোষ। আমাদের মানব দেহর এই কোষ দিয়ে আসলে তৈরি। বাট আমি যদি এই বস্তুর কথা বলি, এইটা আমার পদার্থ দিয়ে তৈরি। আমি যদি বোর্ডের কথাটা বলি, এটাও আমার পদার্থ দিয়ে তৈরি। ওকে, ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাণ। আচ্ছা, কোনো বস্তুতে কতটুকু পদার্থ আছে সেটাই হচ্ছে আমাদের ভর। তার মানে এই যে ভরটা আমাদের অপরিবর্তনশীল বলতেছি, এই যে ভরটা আমরা ভাইয়া এই যে ভাইয়া আমরা ভরটাকে অপরিবর্তনশীল বলতেছি, আমাদের
এখানে আপনাকে মাথায় রাখতে হবে যে ভরটা আসলে আমাদের উপস্থিত যে বস্তুটা আছে এখানকার মোট পদার্থ দিয়ে তৈরি। যেহেতু আমাদের পদার্থ দিয়ে তৈরি হচ্ছে তার মানে এটা একটা বেসিক কনসেপ্ট ভাইয়া কি, যে এইটা মনে করেন আমাদের যে পদার্থ দিয়ে তৈরি, এটা কিন্তু আপনি চাঁদে গেলেও আমার সেম পদার্থটাই কি থাকবে ভাইয়া, উপস্থিত থাকবে। ওকে, সো এখান থেকে আমরা ভরের জন্য বলতে পারি ভর আসলে পদার্থ দিয়ে তৈরি, এবং আমরা ভরের পরিমাপটা কিভাবে করি ভাইয়া, আমরা ভরের পরিমাপটা করি আসলে আমাদের এই বস্তুতে মোট কতগুলো পদার্থ আছে এর পরিমাপটা করা হয়, যে এই বস্তুতে ভাইয়া মোট কতটুকু পদার্থ আছে সেটাই হচ্ছে আমাদের ভর। বুঝা গেছে? তার মানে এটার পরিমাপটা আমরা কিভাবে করব, পরিমাপটা করব আমার বস্তুতে মোট কতটুকু পদার্থ উপস্থিত আছে, পদার্থ আছে সেটা সমষ্টি হচ্ছে আমাদের ভর। তাহলে আমি যদি আরেকটুখানি এই পাশে চলে যাই, এই দেখেন যে ভর হলো কোন বস্তুতে পদার্থের পরিমাপ। বস্তুর ভর এর অবস্থান, আকৃতি, গতি পরিবর্তনের জন্য পরিবর্তিত হয় না। এই যে আমি বলতেছি আপনি যাই কিছু পরিবর্তন করান না কেন এর পদার্থের পরিমাপ অর্থাৎ ভর কখনো পরিবর্তন হবে না। যেই পরমাণু ও অণু দিয়ে বস্তুটি গঠিত হয় তার সংখ্যা ও সংযুক্তির উপর বস্তুর ভর নির্ণয় করে। আচ্ছা, বস্তুর ভর তাহলে কিসের উপর নির্ণয় করে? বস্তুটা আসলে যে অণু এবং পরমাণু দিয়ে তৈরি হয়েছে সেটার সংখ্যা, তার সংখ্যা এবং সংযুক্তির উপর আসলে আমার ভরটা ডিপেন্ড করতেছে। এখন অণু কি, পরমাণু কি, এগুলা কিন্তু আপনারা প্রিভিয়াস চ্যাপ্টারে সুন্দর মতো দেখে আসছেন। অণু কি, পরমাণু কি, সুন্দর মতো একটা আপনারা প্রিভিয়াস চ্যাপ্টারে সুন্দর মতো আশিক ভাইয়ের ক্লাস করলে আপনারা সবকিছু আশা করি বোঝা গেছে, আমি ওই দিকে না যাই। ওকে, ভরের আন্তর্জাতিক একক হলো আমাদের কিলোগ্রাম বা কেজি। ঠিক আছে, আপনি যখন ম্যাথ ক্যালকুলেশন করবেন আপনাকে হয়তো বা বস্তুর ভর 50 গ্রাম দিয়ে দিতে পারে, বস্তুর ভর ভাইয়া 50 গ্রাম দিয়ে দিতে পারে, বাট সেটাকে আপনাকে অবশ্যই কেজি বা কিলোগ্রামে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। বুঝা গেছে? বেশি ভরকে, যেমন এক ট্রাক চাউল মেট্রিক টনে মাপা হয়, 1 মেট্রিক টন ইকুয়ালস টু 1000 কিলোগ্রাম। এইটা একটু ভালো মতো আপনারা মাথায় রাখবেন যে 1 মেট্রিক টন সমান সমান 1000 কিলোগ্রাম বা কেজি। এইটা একটু ভালো মতো মাথায় রাখবেন। যেমন কোনো পেন্সিলের ভর 5 গ্রাম, কারণ পেন্সিল তো হালকা, পেন্সিলের ভর 5 গ্রাম, 1 কেজি বা কিলোগ্রাম সমান 1000 গ্রাম। ঠিক আছে, এইটা একটু আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে আমি যদি এই ভরটাকে যদি ভাই সামারি করি তাহলে আমি কি পয়েন্ট পাইলাম, ভরটাকে আপনি যেই পজিশনে নেন না কেন তার কি হচ্ছে না ভাইয়া, ভরের কোনো পরিবর্তন হচ্ছে না। ভরটা আসলে কি দিয়ে তৈরি, ভরটা আসলে পদার্থ দিয়ে তৈরি। আমি এটা কিভাবে পরিমাপ করব, মোট উপস্থিত পদার্থের যোগফল, ওটাই হচ্ছে আমাদের ভর। বুঝা গেছে? এবং এইটার মধ্যে আমাদের কি কি থাকবে, আমাদের অণু পরমাণু থাকতেছে, এবং এটা আসলে কার উপর ডিপেন্ড করতেছে, এটা যেহেতু আমাদের অবস্থান তারপরে স্থান কাল পাত্র কিসের উপর, কারোর উপর যেহেতু ডিপেন্ড করতেছে না, এটা অ্যাকচুয়ালি আমার ডিপেন্ড করতেছে কার উপর ভাইয়া, আমার এই পদার্থতে যে অণু এবং পরমাণু আছে তার সংখ্যা এবং সংযুক্তির উপর ভাইয়া আসলে ডিপেন্ড করতেছে। ওকে, আচ্ছা, এখানে একটা শর্টকাট জিনিস শিখাই দিই। অনেক সময় আপনাদের কনভার্সন, আপনাকে গ্রাম দেওয়া আছে সেটা হচ্ছে কিলোগ্রামে কনভার্ট করতে হবে, আপনাদের হচ্ছে যে কোনো কনভার্সন গুলো এটা আসলে কিভাবে করবেন আমি কনভার্সনটা একটু বুঝাই দিই। আচ্ছা, কনভার্সন, একটা কবিতা মাথায় রাখবেন, কিলাইয়া হাকাইয়া। আচ্ছা, কিলাইয়া হাকাইয়া
আচ্ছা 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 কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার। কিলাইয়া আচ্ছা আমি আগে লিখে নিই, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আচ্ছা, এইটা হচ্ছে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কি কি এটা আমি কি বললাম দেখেন, কিলাইয়া কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। বুঝা গেছে? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে, এইটা মানে কি? কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা কেজি, কিলোগ্রাম বা এটা কিলোমিটার দিয়েও বলা হয়, মিটার আর গ্রাম তো ওয়ান কাইন্ড অফ সেম। এটা আপনাদের ম্যাথমেটিক্সের বইতে আছে এইভাবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। বুঝা গেছে? আচ্ছা, এবার মাথায় রাখবেন, আপনি যখন এই কি থেকে এই পাশে যাচ্ছেন তখন আপনাকে অ্যাকচুয়ালি কি করা হচ্ছে, গুণ করতে হচ্ছে। আপনি যখন কিলোমিটার বা কিলোগ্রাম থেকে মনে করেন মিটার বা গ্রামে কনভার্ট হতে যাচ্ছেন, তখন আপনাকে গুণ করতে হবে। আর আপনি মনে করেন মিটার বা ডেসিমিটার থেকে কিলোমিটার বা হেক্টোমিটারে আসতে যাচ্ছেন, আপনাকে ভাগ করতে হবে। তার মানে মাথায় রাখবেন, আপনি যখন এইখান থেকে এইখানে যাচ্ছেন ভাইয়া, তখন আপনাকে কি করতে হচ্ছে ভাইয়া, গুণ করতে হচ্ছে। আপনি যখন এইখান থেকে এই বরাবর যাবেন, মানে এই পয়েন্টগুলা থেকে বড় পয়েন্টগুলাতে আসতেছেন, তখন আপনাকে কি করতে হচ্ছে ভাইয়া, ভাগ করতে হচ্ছে। ঠিক আছে, এবার আমি দুইটা উদাহরণ দিব। উদাহরণ নাম্বার 1, ঠিক আছে, ফিজিক্স পড়াইতে পড়াইতে হঠাৎ করে ম্যাথ পড়ানো শুরু করলাম। আচ্ছা সমস্যা নেই, যেহেতু আমারই কাজে লাগবে আমি পড়াই, প্যারা নেই। ওকে, সো আপনাকে বলা হইলো মনে করেন 2 ডেসিগ্রাম সমান সমান কত মনে করেন কিলোগ্রাম। 2 ডেসিগ্রাম সমান সমান কত কিলোগ্রাম। মাথায় রাখবেন, আপনাকে যেটা দেওয়া আছে সেইখানে আপনি সবসময় 1 বসাবেন। আপনাকে কি দেওয়া আছে ভাইয়া, ডেসিগ্রাম দেওয়া আছে, তার মানে ডেসিগ্রামে আপনি কি বসাচ্ছেন ভাইয়া, 1 বসাচ্ছেন। এরপরে আপনাকে আপনার ডেস্টিনেশন কোথায়, কিলোগ্রাম, অর্থাৎ এই কিলোগ্রামে এখন এই আপনার এক থেকে যখন আপনি আপনার এই ডেস্টিনেশন পর্যন্ত আসতেছেন, যে ঘরগুলো খালি আছে সেখানে আপনাকে কি দিতে হবে জানেন, শূন্য দিতে হবে। এরকম আমি আবার বলতেছি, আপনাকে যেটা দেওয়া আছে সেখানে আপনি 1 বসাবেন। এরপর আপনার ডেস্টিনেশন কোথায়, কিলোগ্রাম, এইখানে। তাহলে এই স্টার্টিং পয়েন্ট থেকে এই ফিনিশিং পয়েন্ট, যে ঘরগুলা খালি আছে সেখানে আপনি শূন্য বসাবেন। দেখেন আমার এই মিটারে ঘর খালি ছিল, ডেসিগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম সব ঘরে আমি শূন্য বসাইছি। এবার আপনি ঠান্ডা মাথায় দেখেন, এইবার আপনাকে করতে হবে কি ভাইয়া, আপনি কি ডান থেকে বামে যাচ্ছেন না, ডান থেকে বামে যাচ্ছেন না, দেখেন তো আমরা যখন ডান থেকে বামে যাই তখন আমাকে কি করতে হয়, ভাগ করতে হয়। ডান থেকে বামে গেলে আমাকে কি করতে হচ্ছে ভাইয়া, ভাগ করতে হচ্ছে। এবার কোশ্চেন হচ্ছে আমি কত দিয়ে ভাগ করব। কোশ্চেন হচ্ছে ভাইয়া কত দিয়ে ভাগ করব। দেখেন এখানে আছে আমার 1, আর শূন্য কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তার মানে 1-এর পরে 4টা শূন্য দিয়ে আমাকে কি করতে হবে ভাইয়া, ভাগ করতে হবে। এরকম না যে 1-এর আগে শূন্যের তো কোনো দাম নাই, এটা এরকম না, আপনাদের বোঝানোর জন্য বলতেছি যে তাহলে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে। তার মানে 1-এর পরে 4টা শূন্য দিয়ে আমাকে কি করতে হচ্ছে ভাইয়া, ভাগ করতে হচ্ছে। তার মানে দেখেন আমাকে দেওয়া ছিল 2 ডেসিগ্রাম, এইখান থেকে তাহলে আমি কি করব, এখন আমি ভাগ করব। তার মানে 2 ভাগ 1-এর পরে 4টা শূন্য, 1 2 3 4।
এখন তো কি আমি একের পরে 4টা শূন্য দিয়ে একে কনভার্ট করে ফেলছি না? কোথায় চলে আসছি? আমি কিলোগ্রামে চলে আসছি। এখন আমি আর ডেসিগ্রাম লিখবো না, আমি এখন কি লিখবো ভাইয়া? কিলোগ্রাম লিখবো। এখন আমি কিলোগ্রাম লিখবো। এই হয়ে গেছে আমার উত্তর, এইটা হয়ে গেছে আমার সুন্দর মতো উত্তর। এই যে বুঝা গেছে কনভার্সন গুলো কিরকম? সেম অ্যাজ আপনাকে এরকম ভাবে আরো যদি ম্যান দেয় আশা করি আপনারা বুঝতে পারতেছেন। ওকে, এইবার দেখেন চলে আসেন আমাদের ওজনের কনসেপ্ট। ওজনের ক্ষেত্রে কি দেখছিলাম যে ওজন হচ্ছে আমাদের W ইকুয়ালস টু mg, অর্থাৎ এখানে m হচ্ছে বস্তুর ভর, ভর নিয়ে আমরা আগেই জেনে আসছি। আর g কি? g হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। এবং আপনি জানেন পৃথিবীর বিভিন্ন অবস্থানের জন্য g এর মান চেঞ্জ হয়। পৃথিবীর বিভিন্ন অবস্থানের জন্য ভাইয়া g এর মান চেঞ্জ হয়। তাহলে g এর মান যদি চেঞ্জ হচ্ছে, w এর মানও কিন্তু কি হতে পারে? চেঞ্জ হতে পারে। এখন কথা হচ্ছে কিভাবে চেঞ্জ হবে? জি এর মান যদি চেঞ্জ হয়, এটা তো দেখাইছেন ভাইয়া, তাহলে ডাব্লিউ কিভাবে চেঞ্জ হচ্ছে জি এর কারণে? চলেন এবার দেখি। ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। ওকে, এবার আপনি দেখেন এইখানে আপনার এম এর মান কি আছে ভাইয়া? এম এর মান কি পরিবর্তনশীল না অপরিবর্তনশীল? অবশ্যই অপরিবর্তনশীল। সো এটাকে আমি কনস্ট্যান্ট ধরলাম। কনস্ট্যান্ট মানে কি ভাইয়া? কনস্ট্যান্ট মানে হচ্ছে ধ্রুবক, যেটাকে কখনো পরিবর্তন করা যায় না। এবং আমি একটু আগে দেখছি যে আমার এই কনস্ট্যান্ট মান আর ইকুয়াল সাইন চেঞ্জ করলে কি আসবে? একটা সমানুপাতিক চিহ্ন আসবে। এই চিহ্নের এক পাশে থাকবে ডাব্লিউ, আরেক পাশে থাকবে ভাইয়া জি। তার মানে দেখেন তো আপনার এই ওজন ডাইরেক্ট জি এর উপরে ডিপেন্ড করতেছে না, অভিকর্ষজ ত্বরণের উপর ভাইয়া ডিপেন্ড করতেছে না। তাহলে আমি এভাবে বলতে পারি না যে জি এর মান যদি আপনি বাড়িয়ে দেন, ডাব্লিউর মানও কি হয়ে যাবে ভাইয়া? বেড়ে যাবে। ঠান্ডা মাথায় দেখো, ঠান্ডা মাথায় যে জি এর মান যদি আমি বাড়ায় দেই, ডাব্লিউর মানও কি হচ্ছে ভাইয়া? আমার বেড়ে যাচ্ছে। এবার আমি যদি বলি তাহলে সেম অ্যাজ জি এর মান যদি আমি কমায় দেই, জি এর মান যদি ভাইয়া আমি কমায় দেই, ডাব্লিউর মানও কি হয়ে যাবে? আমার কমে যাবে। বুঝা গেছে? তার মানে ওজনের ক্ষেত্রে ওজন আসলে কার উপর ডিপেন্ড করতেছে? ভর তো কখনো চেঞ্জ করা সম্ভব হচ্ছে না, তার মানে ওজন আমার ডিপেন্ড করতেছে অভিকর্ষজ ত্বরণের উপর। ওকে, তাহলে এবার আমরা ঝটপট করে ওজনের পার্টে চলে আসি। সো এবার দেখেন এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে দেখেন ওজন। ওজনে আমাদের এখানে কি বলা হচ্ছে যে আমরা জানি যে কোন বস্তুকে উপরের দিকে ছুড়ে দিলে ভূমিতে ফিরে আসে। অর্থাৎ এই যে জি, গ্র্যাভিটাল এক্সিলারেশন, এটার আসলে কাজ কি? এটা আসলে কোথা থেকে তৈরি হয়? আপনাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে, আপনাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানতেছে। এবং এই এক্সপেরিমেন্টটা আমরা সব থেকে ভালো বুঝি, এই কলমটাকে যখন আমি উপরের দিকে নিক্ষেপ করতেছি, বাবা দেখো এটা নিজের দিকে পড়ে যাচ্ছে। কেন পড়ে যাচ্ছে? কারণ এই কলমটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে নিচে টানতেছে। এই ঘটনা ঘটে বস্তুর ওজনের জন্য। এখানে আমি নর্মাল ভাষায় আপনাদেরকে বলতেছিলাম যে পৃথিবী তার কেন্দ্রের দিকে এই বস্তুটাকে টানতেছে, এবং কিভাবে টানতেছে বা এই টানার একটা রূপ হচ্ছে আমাদের বলতে পারেন ওজন, যা একে পৃথিবীর দিকে টানে। যা একে কোথা টানে ভাইয়া? পৃথিবীর দিকে টানে। এই যে একটু আগে বললাম পৃথিবীর অভিকর্ষ বলের কারণে এটি ফিরে আসে। পৃথিবীর কি ভাইয়া? অভিকর্ষ বলের কারণে ফিরে আসে। আচ্ছা, কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকে ওই বস্তুর ওজন বলা হয়। তাকে ওই বস্তুর কি বলা হয় ভাইয়া? ওজন বলা হয়। এই দেখেন এইখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ওজন কাকে বলে? এটা হচ্ছে ক মার্কের কোশ্চেন। এখান থেকে এতটুকু হচ্ছে ভাইয়া ওজন কাকে বলে? এটা হচ্ছে ক মার্কের কোশ্চেন। কোন বস্তুর উপর শুধু অভিকর্ষজ বল কাজ করলে এবং পৃথিবীর কোন স্থানে অভিকর্ষজ ত্বরণ জি এবং বস্তুর এম হলে ওই বস্তুর ওজন হবে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এটা একটু আগে দেখে আসছি। ওজনের একক হলো বলের একক অর্থাৎ নিউটন। অর্থাৎ আমাদের ওজনও কি এক প্রকার বল?
ওজনও কি ভাইয়া, যেহেতু এক প্রকার বল, তাহলে এই ক্ষেত্রে যখন আপনি W=mg বসাচ্ছেন, আপনাকে কি করতে হচ্ছে, এটার একক কিন্তু আমাদের নিউটনে দিতে হচ্ছে। ওকে, পৃথিবীর পৃষ্ঠে 10 কেজি ভরের বস্তুর ওজন হবে 10 কেজি ভর। বস্তুর ভর এম এর মান কত দেওয়া আছে ভাইয়া, 10 কেজি। যদি এম এর মান 10 কেজি দেওয়া হয়, তাহলে ওজন ডাব্লিউ সূত্র কি, mg। এম এর মান কত আমাদের 10, জি এর মান হচ্ছে আমাদের 9.8, 9.8। তাহলে এখান থেকে হচ্ছে আমাদের 98 নিউটন, 98 নিউটন। দেখেন 10.98 নিউটন, 98 নিউটন। আচ্ছা, স্প্রিং নিক্তির সাহায্যে কোনো বস্তুর ওজন পরিমাপ করা হয়, তার মানে মাথায় রাখবেন যে ওজনটা কোন স্পেসিফিক এক্সপেরিমেন্ট বা আমাদের কোন স্পেসিফিক যন্ত্র দিয়ে মাপা হচ্ছে, বস্তুর ওজন মাপা হচ্ছে আমাদের স্প্রিং নিক্তির সাহায্যে। আচ্ছা, এবার এখান থেকে আরো কিছু জিনিসপাতি দেওয়া আছে। কি কি দেওয়া আছে দেখেন, এখানে বলা হয়েছে ভর হচ্ছে একটি ধ্রুব রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। আমি আগেই বলে দিয়েছি, মহাশূন্যচারীরা বা কোনো বস্তু যতটুকু পদার্থ দিয়ে তৈরি, বস্তু বা মহাশূন্যচারী স্থান পরিবর্তনের ফলে তাতে কোনো পরিবর্তন হয় না বলে তার ভর সর্বত্র কি থাকবে, অপরিবর্তিত থাকবে। অর্থাৎ আপনি যদি একটা মহাকাশে চলে যান, মহাকাশে কোনো বস্তুর ভর যা পাবেন, পৃথিবীতে আমার ওই বস্তুর ভর কি পাবেন ভাইয়া, সেম পাবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজন ততই কমতে থাকে। কেন বাবা, ওজন কেন কমতে থাকবে? আপনি পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাবেন, জি এর মান কমতে থাকে। আর আমরা যেহেতু জানি ডাব্লিউ প্রপোর্শনাল জি, তাই ডাব্লিউর মানও কি হইতে থাকে ভাইয়া, কমতে থাকে। বস্তুর ওজন মৌলিক পদার্থ নয়। বস্তুর ওজন কি নয় ভাইয়া, মৌলিক পদার্থ নয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণ শূন্য। এই যে একটা ভালো কোশ্চেন, একটা ভালো অবজেক্টিভ। পৃথিবীর কেন্দ্রে আমার জি এর মান কত, অভিকর্ষজ ত্বরণের মান কত, 0। তাই সেখানে বস্তুর ওজনও কি হচ্ছে ভাইয়া, শূন্য। এটা মাথায় রাখবেন। মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষজ বল কাজ করে না। এখন মহাশূন্যে আপনি দেখলেন আপনার উপর বা কোনো স্পেসিফিক বস্তুর উপর ওজন আমার 0 হয়ে যাচ্ছে, ওজন আমার 0 হয়ে যাচ্ছে। ওজন যদি 0 হয়ে যায়, জি এর মানও কি হয়ে যাবে, 0। তার মানে জি যদি কাজ না করে, আপনার মহাকর্ষ বল কি কাজ করবে? তার মধ্যে কি কোনো এফ বল আছে? না, তার মধ্যে কিন্তু কোনো বল নাই। এটা মাথায় রাখবেন। এইগুলা বলা হয়ে গেছে। সো আশা করি এই পার্টটুকু আপনাদের খুব ভালো মতো বুঝাই দিছি, ওজন আর ত্বরণের সম্পর্ক। এবার হচ্ছে পৃথিবীর বিভিন্ন স্থানে অভিকর্ষ ত্বরণ ও বস্তুর ওজন, এটা কিভাবে হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আমি বারে বারে আপনাদের একটু আগে রিপিট করছিলাম। দেখেন যে পৃথিবীর বিভিন্ন স্থানে, এই পৃথিবীর বিভিন্ন স্থানের মধ্যে দেখেন কি দেয়া আছে, পৃথিবীর আকৃতি এবং আণিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর ওজন ভিন্ন ভিন্ন হয়। কার কার জন্য হয়? অ্যাকচুয়ালি পৃথিবীর আকৃতি আর আণিক গতির জন্য। আণিক গতি মানে কি? আণিক গতি হচ্ছে পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসে। পৃথিবী কিন্তু সূর্য বলি নাই বাবা, নিজ অক্ষের চারদিকে একবার ঘুরে আসে, এবং সে যে একবার ঘুরে আসতেছে তার এটার জন্য 24 ঘন্টা সময় লাগে। অর্থাৎ আহ্নিক গতির জন্য আমি যদি বলি, স্পেসিফিক আহ্নিক গতি হচ্ছে পৃথিবী তার নিজের দিকে বা নিজ অক্ষের দিকে বা নিজের তার চারপাশে, পৃথিবী তার চারপাশে 24 ঘন্টায় একবার ঘোরে। পৃথিবী তার চারপাশে 24 ঘন্টায় একবার ঘোরে, এটাকে বলা হয় আহ্নিক গতি। ওকে, পৃথিবীর আকৃতির জন্য, পৃথিবী যেহেতু সুষম গোলাকার নয়, কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের সকল স্থান সম দূরত্বে নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে ভাইয়া? দূরত্বের উপর নির্ভর করে। পৃথিবীর বিভিন্ন স্থানে জি এর মানের কি হচ্ছে ভাইয়া? পরিবর্তন হচ্ছে। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর কেন্দ্র থেকে ভূপৃষ্ঠের দূরত্ব বেশি হওয়ায় এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি, এটা আপনারা জাস্ট রিডিং দিলেই হয়ে যাবে। তারপর হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর কোন স্থানে, মাথা রাখবেন পৃথিবীর পৃষ্ঠ থেকে যখন আপনি উপরে উঠতেছেন
জি এর মান কি হবে, জি এর মান তত কমতে থাকবে। এটা একটু মাথায় রাখবেন, জি এর মান আমার তত কমতে থাকে, অভিকর্ষজ ত্বরণের মান তত কমতে থাকে। এর ফলে ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠা যায় বস্তুর ওজনও তত কি হইতে থাকবে, আমার কমতে থাকবে। ঠিক আছে, আমি একটু ওভারভিউ করে যাচ্ছি এইটা যাতে আপনাদের মাথায় থাকে। পৃথিবীর অভ্যন্তরের কোন স্থানে ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামা যায় অভিকর্ষজ ত্বরণের মান ততই কমতে থাকে, অর্থাৎ সেম অ্যাজ আপনি যদি পৃথিবীর পৃষ্ঠ থেকে নিচে যত নিচে যেতে থাকবেন জি এর মান তত কমতে থাকবে, তার ফলে আমার ডাব্লিউর মানও তত কমতে থাকে, ওজনের মানও ভাইয়া তত কমতে থাকে। এখানেই আমার বাংলা ভাষায় সবকিছু বলে দেওয়া হয়েছে। এবার হচ্ছে আমাদের লিফটের জিনিসপাতি। অ্যাকচুয়ালি লিফটের ক্ষেত্রে কি কি হচ্ছে, লিফটের ক্ষেত্রে প্রথম আলহামদুলিল্লাহ ঠান্ডা লেগে গেছে। স্থির লিফটের ভিতরে ওজন অনুভূত। স্থির লিফটের মধ্যে আসলে কি, মনে করেন এইটা হচ্ছে একটা লিফট, এইটা হচ্ছে একটা লিফট, এই লিফটটা আমার কি অবস্থায় আছে ভাইয়া, স্থির অবস্থায় আছে। এই লিফটটা আমার স্থির অবস্থায় আছে। তাহলে এখানে কি বলা হচ্ছে দেখেন, স্থির লিফটের ভিতরে একজন আরোহী লিফটের মেঝের উপর তার প্রকৃত ওজন W = mg সমান বল প্রয়োগ করে। মনে করেন এই লিফটের ভেতরে আমি দাঁড়ায় রইছি, এই লিফটের ভেতরে আমি দাঁড়ায় রইছি, তার মানে একটুখানি চিন্তা করেন তো আমি কোথায় দাঁড়ায় রইছি, আমি কি লিফটের এই মেঝেতে দাঁড়ায় রইছি না, লিফটের ভাইয়া এই মেঝেতে দাঁড়ায় রইছি না, তার মানে আমাকে কি আমাকে কি করবে, এই পৃথিবী আমাকে এই ওজন বা আমার যে বডি, এই বডিটাকে কি করবে, তার কেন্দ্রের দিকে টানবে না, তার কেন্দ্রের দিকে টানবে না ভাইয়া। এটা আমি যখন একটা লিফটের মেঝেতে এইভাবে দাঁড়ায় রয়েছি, চিন্তা করেন আপনিও দাঁড়ায় রয়েছেন লিফটের মেঝেতে, তাহলে পৃথিবী কি করবে, আমাকে আমাকে পুরো বডিটা কিন্তু নিচের দিকে টানবে না, অর্থাৎ তার কেন্দ্রের দিকে টানতেছে না। তার মানে লিফট আমি যখন স্থির অবস্থায় থাকে, লিফটটা যখন স্থির অবস্থায় থাকে আমাকে তখন পৃথিবী নিচের দিকে টান দিবে, নিচের দিকে তার কেন্দ্রের দিকে টানবে, অর্থাৎ এটাকে কি বলি আমরা, ওজন বলি। এটাকে কি বলি ভাইয়া, আমরা ওজন বলি। এবং এই ওজন নিচের দিকে যে টানতেছে তার দেখেন আমার আর পৃথিবীর কেন্দ্রে যে টান, এই টানের মধ্যে কে চলে আসছে বলেন তো, লিফটের মেঝেটা চলে আসছে না, লিফটের মেঝেটা চলে আসছে না, লিফটের মেঝেটা যখন চলে আসছে তখন এইভাবে বলা হয় যে আমাকে যে পৃথিবী নিচের দিকে টানতেছে অর্থাৎ ওজন দিচ্ছে, ওজন হচ্ছে, এই ওজনটা অ্যাকচুয়ালি এই লিফটের মেঝের উপর পড়তেছে, এই ওজনটা অ্যাকচুয়ালি ভাইয়া এই লিফটের মেঝের উপর পড়তেছে। আমি আবার রিপিট করতেছি যে আমি যেমন লিফটের এখানে দাঁড়ায় রয়েছি, বা আপনি তো লিফটে হচ্ছেন, লিফটের এখানে দাঁড়ায় রয়েছেন, তার মানে আপনার যখন লিফটটা স্থির অবস্থায় রয়েছে পৃথিবী আপনাকে নিচের দিকে টানতেছে, অর্থাৎ কেন্দ্রের দিকে টানতেছে, তার মানে এভাবে বলতে পারি নিচের দিকে আমার ওজন কাজ করতেছে। কিন্তু নিচের আপনার ঠিক পায়ের নিচে কে আছে, লিফটের মেঝেটা না, তাহলে বলা যায় লিফটের মেঝের উপর আপনার ওজনটা কাজ করতেছে, এটা মিনিং করছি। ঠিক আছে, লিফটের মেঝে বা তলদেশেও আরোহীর উপর সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এখন এইখানের এই জিনিসটার লাইনটা কি হচ্ছে, তার মানে আপনার মেঝের এই যে লিফটের মেঝে, এই লিফটের মেঝের উপর আপনার ওজন নিচের দিকে কাজ করতেছে, আপনার ওজন ভাইয়া নিচের দিকে কাজ করতেছে, এবং নিউটনের থার্ড ল হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। অর্থাৎ আমি এটা উদাহরণ দিয়ে বলতে পারি, এটা ফিজিক্সের কোনো উদাহরণ না, যে আপনি যদি আপনার বন্ধুকে একটা থাপড় দেন, আপনার বন্ধু আপনাকে উল্টা দিকে থাপড় দিবে, এটা কিন্তু ফিজিক্সের কনসেপ্ট না, বোঝানোর জন্য। ওকে, এটার মিনিং কি, যে আপনি আপনার বন্ধুকে একটা চট দিচ্ছেন, ক্রিয়া করতেছে, আপনার বন্ধু আপনাকে উল্টা দিকে চট দিচ্ছে, এটা হচ্ছে প্রতিক্রিয়া করতেছে। তার মানে এই ক্রিয়া প্রতিক্রিয়া কতক্ষণ স্থায়ী হবে, যতক্ষণ আপনি যদি বন্ধুরে চর না দিতেন, অর্থাৎ আপনি যদি আপনার বন্ধুর উপর ক্রিয়া না করতেন, আপনি কি প্রতিক্রিয়া খাইতেন, আপনি কি উল্টা চর খাইতেন না। তার মানে যতক্ষণ পর্যন্ত ক্রিয়া কাজ করতেছে ততক্ষণ পর্যন্ত আমার প্রতিক্রিয়া কাজ করতেছে। তার মানে এই লিফটের মেঝের উপর আপনি নিচের দিকে ওজন, ও আপনার ওজনটা নিচের দিকে কাজ করতেছে, লিফটও কি করবে, এই ওজনের সমান একটা বিপরীত দিকে আপনার প্রতিক্রিয়া কাজ করাবে। বুঝা গেছে?
এটা একটু অন্য কালি দেই, এইটা দেই। ওকে, সো আপনার ওজন লিফটের মেঝে নিচের দিকে কাজ করতেছিল, লিফটের মেঝেও কি করবে, এই ওজনের সমান একটা উল্টা দিকে, ঠিক উল্টা দিকে আমাকে একটা লিফটের মেঝে প্রতিক্রিয়া বল দিবে। আরোহী ওজন হিসাবে অনুভব করবে, এই ক্ষেত্রে অনুভূত ওজন প্রকৃত ওজনের সমান হচ্ছে। তার মানে আপনি কিছুটা ভারী ভারী ফিল করবে, মনে হচ্ছে লিফটটা হঠাৎ করে ভারী হয়ে গেল, বুঝা গেছে? এবং এই যে ভারী ভারী ফিল করতেছেন, এই ভারীটা আসলে আপনার ওজনের সমানই ফিল করতেছেন, এই ভারীটা অ্যাকচুয়ালি ভাইয়া ওজনের সমানই ফিল করতেছেন। এইবার হচ্ছে লিফটটা যদি সমবেগে গতিশীল, লিফটের ওজন অনুভূত, ঠিক আছে? আচ্ছা, লিফটটা যদি সমবেগে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, লিফটটা যদি ভাই সমবেগে আস্তে আস্তে উপরে উঠতে থাকে, তাহলে কিরকম সিনারিও হয় দেখেন। সমবেগে উপরে অথবা নিচে গতিশীল লিফটের আরোহীও একই সাথে সমবেগে গতিশীল থাকে। তার মানে লিফটটা যদি একটা ভি বেগে উপরে উঠতে থাকে, আর লিফটের মধ্যে তো আপনিও আছেন, আপনিও একটা ভি বেগে উপরে উঠতে থাকবেন, বুঝা গেছে? লিফটটা যদি ভি বেগে নিচে নামতে থাকে, আপনিও তো লিফটের মধ্যে আছেন, আপনিও একটা ভি বেগে নিচে নামতে থাকবেন। ফলে আরোহী শুধু তার প্রকৃত ওজন ক্রিয়া করে। তার মানে মাথায় রাখবেন যে আপনার যতক্ষণ ত্বরণ তৈরি না হচ্ছে, আপনার ওজনের কোনো পরিবর্তন হবে না। এটাই এখানে মিনিং করতেছে যে যতক্ষণ পর্যন্ত আপনার ত্বরণ তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনার যে ওজন, প্রকৃত ওজন W=mg, যেটা স্থির অবস্থায় লিফটে আপনি অনুভব করছেন, সেটা কখনোই কি হচ্ছে না ভাইয়া, চেঞ্জ হচ্ছে না। আরোহী লিফটের উপর প্রকৃত ওজনের সমান বল প্রয়োগ করে এবং লিফটের মাঝেও এই সমান প্রতিক্রিয়া বল আরোহীর উপর প্রয়োগ করা হয়। মানে টোটালটাই আমার আগের কনসেপ্ট, বুঝা গেছে? এইবার আসি চেঞ্জ। যখন বলবে লিফটের উপর একটা ত্বরণ কাজ করতেছে, দেখেন উপরের দিকে ত্বরণযুক্ত লিফট, উপরের দিকে ভাইয়া ত্বরণযুক্ত লিফট, যদি এরকম সিনারিও হয়, তাহলেই হচ্ছে আপনার ওজনটা হালকা সুইচ হয়ে যাবে। কিভাবে সুইচ হবে আপনি একটু দেখেন। মনে করেন এইটা হচ্ছে আমার লিফট, এইটা হচ্ছে আমার লিফট, এইখানে হচ্ছে আপনি দাঁড়ায় রয়েছেন, এইখানে হচ্ছে আপনি দাঁড়ায় রয়েছেন। ওকে, এই যে আপনি দাঁড়ায় রয়েছেন, এবার বলা হইলো এই লিফটটা আপনার এ ত্বরণে উপরের দিকে উঠতেছে, এই লিফটটা আপনার এ ত্বরণে উপরের দিকে উঠতেছে। যদি এ ত্বরণে উপরের দিকে উঠে ভাইয়া, তাহলে বলেন তো ওজন কোথায় কাজ করবে? ওজন তো সবসময় নিচের দিকে কাজ করবে, ওজনে তো ডাইরেকশন দিকটাই একটাই। তার মানে ওজন আমার ডাব্লিউ, ওজন আমার কাজ করতেছে একদম ভাইয়া নিচের দিকে, ঠিক আছে? যেটা হচ্ছে ডাব্লিউ, ওজন আমার কাজ করতেছে ডাইরেক্ট ভাইয়া নিচের দিকে। তার মানে এবার চিন্তা করেন তো, আমি যদি বলের সূত্র কি? F=ma, বল হচ্ছে আমার F=ma। কোন সিস্টেমে একটা র্যান্ডম বস্তুর উপর যদি একটা বল দেন, তাহলে আপনার F=ma সূত্র দিয়ে করা পসিবল হয়। বাট আপনি যদি একটা সিস্টেমের উপর, একটা বস্তুর উপর যদি 2 থেকে 3টা বল দেন, তখন এই সূত্র দিয়ে কাজ করাটা কিছুটা কষ্টসাধ্য। এই সূত্র দিয়ে কাজ করাটা ভাইয়া কিছুটা কষ্টসাধ্য। কেন কষ্টসাধ্য? এবার আপনাকে বুঝাই। মনে করেন এই সিস্টেমেতেই দেখেন, এই সিস্টেমেতেই দেখেন এখানে আসলে কয়টা বল কাজ করতেছে? এখানে কিন্তু ভাইয়া 2টা বল কাজ করতেছে। কিভাবে 2টা বল? লক্ষ্য করেন, ওজন একটা বল, ওজন কিন্তু ভাইয়া একটা বল। আবার এই লিফটটা উপরের দিকে উঠতেছে না, তার মানে কি এখানে একটা ত্বরণ কাজ করতেছে না, লিফটটা আমার এ ত্বরণে উপরে উঠতেছে। তার মানে মাথায় রাখবেন এ ত্বরণ যেহেতু কাজ করতেছে এবং যেখানে ত্বরণ কাজ করে সেখানে আমার একটা বলও কাজ করে, সেখানে আমার একটা বলও কাজ করে। এইটা মাথায় রাখবেন যে বল যদি কাজ না করে, ত্বরণও আমার ওইখানে কোনো কাজ করবে না। একমাত্র বলয়ের কারণেই আমার ত্বরণের উদ্ভব হয়, বুঝা গেছে? আচ্ছা, তার মানে এখানে 2টা বল কাজ করতেছে, একটা ওজন বল, একটা ত্বরণের কারণে একটা বল।
তার মানে এইখানে তো এফ ইকুয়ালস টু এম এ দিয়ে আমি করতে পারতেছি না, কারণ আমার একটা বস্তুর উপরে দুইটা বল কাজ করতেছে। এখানে আমি দিব সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ, এখানে আমি বসাবো সামেশন অফ এফ ইকুয়ালস টু এম এ। এই সামেশন এফ এইটার আসলে মিনিং কি? এখানে মিনিং হচ্ছে এখানে আপনার দুইটা বল থাকতে পারে, তিনটা বল থাকতে পারে, চারটা বল থাকতে পারে, এবং এখানে আপনার উইথ ডাইরেকশন দিকের সাথে আপনাকে ইউজ করতে হবে। এটা বুঝা গেছে? ঠান্ডা মাথায় লক্ষ্য করেন, লিফটে এ ত্বরণে উপরে যাচ্ছে, তার মানে যখন লিফটটা উপরে যাচ্ছে এ ত্বরণের কারণে একটা বলও আমার উপরের দিকে কাজ করতেছে, একটা বলও আমার উপরের দিকে কাজ করতেছে। বুঝা গেছে? এবং লিফটটা যেহেতু ভাইয়া উপরে যাচ্ছে, তাহলে আমি এটা বলতে পারি না উপরের দিকে আমার বলটা যে আছে এফ সে বেশি কাজ করতেছে, আর নিচের দিকে যে ডাব্লিউ সে আমার কম কাজ করতেছে। আচ্ছা, আমি ওইভাবে না বলি, এইভাবে বলি, লিফটটা যেহেতু উপরে যাচ্ছে ভাইয়া, তাহলে আমি বলতে পারি আমার এফ এর মানটা বেশি। লিফটটা যখন আমার এ ত্বরণে উপরে যেহেতু যাচ্ছে, তাহলে আমি বলতে পারি ভাইয়া এফ এর মানটা বেশি। বাট ঠিক উল্টা দিকে যে ডাব্লিউ বলটা কাজ করতেছে, সেই ডাব্লিউ বলের মানটা কম। তাহলে এভাবে আমি লিখতে পারি না যে তাহলে যেহেতু লিফটটা উপরে যাচ্ছে, এফটা হবে আমার পজিটিভ, ডাব্লিউটা হবে আমার নেগেটিভ। ওকে, তাহলে এফ সামেশন মানে কি? প্লাস সামেশন মানে কিন্তু জয়তা বল আছে, যতগুলা বল আছে সব কয়টা বল কি করতে হচ্ছে? আমার যোগ করতে হচ্ছে। এবার দেখেন, এই বলটা আমার পজিটিভ ছিল, পজিটিভ দিছি, সামেশন মানে সব কয়টা যোগ দিছি। এবার আমার আরেকটা বলকে ডাব্লিউ, বা ডাব্লিউ বলটাকে আমার উল্টা দিকে মানে মাইনাস দিছি, ইকুয়ালস টু এম এ। এই এটাই ছিল আমার এই যে ত্বরণ, এই এটাই ছিল আমার ত্বরণ, আর এমটা হচ্ছে আমার ভর। এখানে বলতে পারি এফ মাইনাস ডাব্লিউ ইকুয়ালস টু এম এ। এবার দেখেন আমি কি বের করতে চাচ্ছি? আমি অ্যাকচুয়ালি ওজন বের করতে চাচ্ছি। আমি অ্যাকচুয়ালি ভাইয়া ওজন বের করতে যাচ্ছি না, ওজন তো আমি জানি, ঠিক আছে। আমি অ্যাকচুয়ালি কি বের করতে যাচ্ছি ভাইয়া জানেন? বল। এখানে অ্যাকচুয়ালি কতটুকু বল কাজ করতেছে। তার মানে আমি বসাইলাম এফ ইকুয়ালস টু ডাব্লিউটাকে ওই পাশে নিয়ে যাই, এম প্লাস ডাব্লিউ, এখানে মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস হয়ে গেল, এম এ প্লাস ডাব্লিউ মানে কি? এম জি, এম জি, এমটাকে নেই এ প্লাস জি এফ। ঠিক আছে, তাহলে দেখেন আমার বল কি আসতেছে ভাইয়া? আমার বল কি আসতেছে? বল আসতেছে আমার দেখেন এফ ইকুয়ালস টু এম ইন্টু এ প্লাস জি, এফ ইকুয়ালস টু এম ইন্টু এ প্লাস জি। এবার দেখেন আমার অ্যাকচুয়াল বলের সূত্র কি ছিল? এফ ইকুয়ালস টু এম এ। আমার অ্যাকচুয়াল বলের সূত্র ছিল, যদি আমরা যে সূত্রটা আমরা দেখে আসি, এফ ইকুয়ালস টু এম এ। এই লিফটের ক্ষেত্রে আমি বলের মান কি পাইছি? এম ইন্টু এ, এভাবে বসাই যে জি প্লাস এ। ঠিক আছে, এবার দেখেন তাহলে এইটা যদি দেখেন এখানেও এফ আছে, এখানেও এফ আছে, তার মানে এইটার এইটা কি একে অপরের সমান হবে। তাহলে এম এ ইকুয়ালস টু এম জি প্লাস এ, এম এম কাটা, তাহলে থাকতেছে এ ইকুয়ালস টু জি প্লাস এ। তার মানে একটা ত্বরণ, এই লিফটের ক্ষেত্রে ত্বরণটা হবে যতটুকু আপনি উপরে উঠতেছেন প্লাস 9.8। লিফটের ক্ষেত্রে ত্বরণ এফ ইকুয়ালস টু এম প্রাইম, আমি প্রাইম দিয়ে ডিনোট করে দিই, অর্থাৎ লিফটের ক্ষেত্রে আপনার একটা নতুন ত্বরণের জন্ম হচ্ছে। লিফটের ক্ষেত্রে আপনার একটা নতুন ত্বরণের জন্ম হচ্ছে, যেই ত্বরণটা আসলে আপনার দেওয়া বল বা লিফটের বল আর ওজন, এই দুইটা বলের সংমিশ্রণে হচ্ছে। আমি আবার বলতেছি, লিফটের এই টোটাল সিস্টেমে আপনার একটা নতুন ত্বরণের জন্ম হচ্ছে, যেই ত্বরণটা আসলে আপনি লিফটটা যে উপরে যাচ্ছে এ ত্বরণের, এখানে আমার এ ত্বরণটা কাজ করতেছে, সেই সাথে ওজনের যে জি, এই জি এর ত্বরণটা আমার কাজ করতেছে। এবং কিভাবে কাজ করতেছে দেখেন, জি প্লাস এ, জি প্লাস এ, দুইটা ত্বরণ যোগ করার মাধ্যমে আমার নতুন যে ত্বরণটা জন্ম হচ্ছে, এই ত্বরণের দিয়ে আমি এই লিফটের এফ এর মানটা চাইলে বের করতে পারবো। বুঝা গেছে? এই এফ এর মানটা চাইলে আমরা বের করতে পারবো। এবং মনে রাখার শর্টকাট সূত্র, মনে রাখার ভাইয়া শর্টকাট সূত্র কি দেখেন,
লিফটটা উপরে যাচ্ছে মানে কি আপ, লিফটটা উপরে যাচ্ছে মানে কি আপ। এবার ত্বরণ, এটাও হবে আমাদের আপ, মানে বেড়ে যাচ্ছে। লিফটটা উপরে যাচ্ছে আপ, এরপর ত্বরণ আমার কি হচ্ছে বেড়ে যাচ্ছে। কিভাবে বেড়ে যাচ্ছে? নর্মাল ত্বরণ ছিল আমার 9.8, বাট এখানে এ আছে না একটা এক্সট্রা, এক্সট্রা যেহেতু এ আছে, এই 9.8 এর সাথে আমি এটা কি করে দিছি দেখেন যোগ করে দিছি। যদি যোগ করে দেই তাহলে জি নতুন যে ত্বরণ, এই ত্বরণটা কি হয়ে যাবে ভাইয়া? বেড়ে যাবে না? এই দেখেন ত্বরণটা বেড়ে গেছে, বুঝা গেছে? তার মানে আমার লিফটটা যখন একটা এ ত্বরণে উপরের দিকে উঠবে তখন আমার একটা নতুন ত্বরণের জন্ম হবে, এবং ওই ত্বরণটা হচ্ছে আমার জি প্লাস এ, অর্থাৎ আমাদের অ্যাকচুয়াল যে আদর্শ জি 9.8, এই 9.8 থেকে বেশি হবে। এই কারণে আমি লিখছি আপ ত্বরণ আপ, আপ ত্বরণ আপ। আপ ত্বরণ আপ মানে কি? লিফট যখন উপরে উঠতেছে ত্বরণও আমার বেড়ে যাচ্ছে। ওকে, সো এইবার আসি এখানে কি দেওয়া আছে। এইখানে দেখেন বলা আছে স্থির অবস্থান থেকে উপরের দিকে উঠতে শুরু করতে লিফট কেবল বা তারের মাধ্যমে একটি অতিরিক্ত ঊর্ধ্বমুখী বল লিফটের উপর প্রয়োগ করতে হয়। দেখেন তো, এই একটা এক্সট্রা বল এই লিফটটাকে উপরে নেওয়ার জন্য আমার উপরের দিকে একটা এক্সট্রা বল লাগছে না? এক্সট্রা বল কিন্তু লাগছে। ওকে, লিফটের মেঝে বা তলদেশ আরোহীর উপর তার প্রকৃত ওজনের চেয়ে বেশি বল প্রয়োগ করবে। এরপর দেখেন কি বলা হয়েছে, ফলে আরোহীর অনুভূত ওজন তার প্রকৃত ওজনের চেয়ে বেশি মনে হবে। ঠিক আছে, তাহলে এটার মিনিংটা আশা করি আপনারা ধরতে পারছেন। এরপর কি বলা হচ্ছে, এই অনুভূত ওজনকে আমরা প্রতিক্রিয়া বল হিসাবে কল্পনা করতেছি। তার মানে প্রতিক্রিয়া বলটা আসলে কি ছিল? প্রতিক্রিয়া বল যদি আমরা ভালো মতো একটু ডিনোট করতে পারি, সেটা হচ্ছে মনে করেন এইটা হচ্ছে আমার মেঝে, এই মেঝের উপর মনে করেন আপনি এই দিক বরাবর একটা ওজন বল দিচ্ছিলেন, বা নর্মালি আপনাদের ওয়াইস হচ্ছে ওজন বলই বলি, সবসময় এটা ওজন বল থাকে না, আপনার অনেক কিছু বল থাকতে পারে। সো তখন কি করতেছে, আপনি মাথায় রাখবেন এই মেঝের উপর যখন আপনার এই দিক বরাবর নিচের দিকে ওজন বল কাজ করতেছে, তখন মেঝে আপনার উপর উল্টা দিকে সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া বল সে প্রদান করবে। ঠিক আছে, সো এই পার্টটা আশা করি বুঝতে পারছি। এইবার এখানে দেখেন কি বলা হয়েছে, নিচের দিকে ত্বরণযুক্ত লিফটের ওজন। তার মানে আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যখন নিচে যাচ্ছে ডাউন, যখন নিচে যাচ্ছে ডাউন, তাহলে আমার নতুন ত্বরণ বা উদ্ভবিত ত্বরণ বা উৎপন্ন ত্বরণ কি হচ্ছে? কমে যাবে। কেন কমে যাবে? এ নেগেটিভ ইকুয়ালস টু জি মাইনাস এ, অর্থাৎ জি থেকে আপনার এ পরিমাণ ত্বরণটা কি হবে ভাইয়া? বিয়োগ করতে হবে। তার মানে নর্মাল জি যেটা ছিল 9.8, সেখান থেকে অবশ্যই কিছু পরিমাণ এক্সিলারেশন বা ত্বরণের কারণে কমে যাচ্ছে। তার মানে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, উপরে অবস্থিত স্থির লিফটকে নিচের দিকে চলমান করতে লিফটের কেবল বা তারের মাধ্যমে প্রযুক্ত টানকে কমিয়ে দিতে হবে। তার মানে টানটা আমি কি করতেছি ভাইয়া? কমিয়ে দিচ্ছি। তার মানে লিফটটা আস্তে আস্তে এবার নিচে যাবে। লিফটের সাথে সাথে নিচে চলমান আরোহীর উপর লিফটের তলদেশ বা মেঝে, আরোহীর প্রকৃত, এটা মেঝে হবে, এটা হবে আমাদের মেঝে, আরোহীর প্রকৃত ওজনের চেয়ে কম মানের বল প্রয়োগ করে, তাই আরোহীর অনুভূত ওজন তার প্রকৃত ওজনের চেয়ে কম হয়। এইটা আবার ভাইয়া কি বললে? আচ্ছা ভাইয়া, প্রকৃত ওজন মানে কি? প্রকৃত ওজন মানে হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, যেখানে জি হচ্ছে আমাদের, যেখানে জি হচ্ছে ভাইয়া আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, আপনারা বাংলায় মিটার পার সেকেন্ড স্কোয়ার লিখলাম, আমি যেহেতু তাড়াতাড়ি লিখতেছি আমি এইভাবে লিখলাম। কিন্তু আপনি চিন্তা করেন যখন লিফটটা নিচের দিকে নামতেছে, তার মানে কি সে নতুন একটা ত্বরণ হিসাবে নামতেছে। এই ত্বরণের মান কত আমাদের? জি মাইনাস এ। এরপরে যখন আমি এই ত্বরণের কারণে যে বলটা কাজ করতেছে সেই বলটাকে বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এম এ প্রাইম। এবং আপনি দেখেন এই জি থেকে এ প্রাইমের মান কি কম না ভাইয়া? যদি কম হয় তাহলে এই ক্ষেত্রে আমার এই যে অনুভূত ওজন, এই অনুভূত ওজনটা আমাদের প্রকৃত ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এম জি থেকে
কমে যাচ্ছে, এটাই আসলে মিনিং করতেছে। এবার আপনি বলতে পারেন যে ভাইয়া এই জিনিসটা আসলে কি মাথায় রাখা পসিবল? হ্যাঁ ভাইয়া পসিবল। আমি আপনাকে শর্টকাট বলছি না, আপনি নর্মালি সবাই বই খাতা বন্ধ করেন, কলমটা বইয়ের মানে খাতার উপরে রেখে দেন, এবার আমার সাথে আমার দিকে তাকান এবং বলেন যে লিফটটা যখন স্থির অবস্থায় আছে তখন তার উপর আসলে ত্বরণ কি কাজ করতেছে 9.8, তার মানে এই মেঝের উপর যে আমার নিচের দিকে বল ওজন সেটা আমার প্রকৃত ওজনের সমান। বুঝা গেছে? এই ওজনটা আমার প্রকৃত ওজনেরই সমান। এবার সেকেন্ড জিনিস চিন্তা করেন, লিফটটা যখন আমার এ ত্বরণে উঠতেছে তখন এইখানে আসলে কি হচ্ছে? আমি শর্টকাটে বলছি, লিফটটা যখন উপরের দিকে উঠতেছে আমার নতুন যে ত্বরণ জন্ম নিচ্ছে এই ত্বরণের মানও আমার কি হচ্ছে ভাইয়া? বেশি হচ্ছে। যদি ত্বরণের মান আমার ভাইয়া বেশি হয় তাহলে এখান থেকে আমি লিখবো কি এ প্রাইম ইকুয়ালস টু জি প্লাস এ, এবং এখান থেকে আমার প্রকৃত ওজন যেটা ছিল mg সেখান থেকে এই এ প্রাইম ত্বরণের কারণে আমার ওজনটা কি হয়ে যাচ্ছে এখন, বা আমার যে বলটা এটা এফ এ প্রাইম হয়ে যাচ্ছে এবং এ প্রাইমের মান কি 9.8 জি এর থেকে বেশি। তার মানে এখানে আমি বলতে পারি আমার ওজন যতটুকু কাজ করতেছে সেখান থেকে আমার অনুভূত ওজনটা কি হয়ে যাচ্ছে? বেশি হয়ে যাচ্ছে, ভারী ভারী বেশি মনে হচ্ছে, কারণ আমার এ প্রাইম অর্থাৎ এ প্রাইম ইকুয়ালস টু জি প্লাস এ হিসাবে কাজ করতেছে ত্বরণ। এরপর সে যখন নিচে নেমে যাচ্ছে তখন আমরা কি বলছি শর্টকাটে যে ডাউন ডাউন। ডাউন ডাউন মানে কি, যে আমার লিফটটা নিচে যাচ্ছে, আমার যে নতুন ত্বরণ এ প্রাইম এটাও কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? এই যে জি মাইনাস এ, এবং এই জি মাইনাস এ অর্থাৎ কমে যাওয়া ত্বরণের কারণে আমার অনুভূত বলও কি হয়ে যাচ্ছে ভাইয়া? মেঝেতে কমে যাচ্ছে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখানে বলা হয়েছে যে আপনার মুক্তভাবে পরন্ত লিফটের ভেতরে ওজন, মুক্তভাবে আমার লিফটটা এখন মুক্তভাবে পড়া শুরু করছে। মুক্তভাবে পড়া শুরু করা মানে কি, জি আমার হচ্ছে এখন জি এর মান বা অনুভূত যে ত্বরণ এ, এই এর মান হচ্ছে আমাদের জি, অর্থাৎ 9.8 লিফটে বা নিচে পড়া শুরু করছে। তাহলে কি হচ্ছে? দুর্ভাগ্যক্রমে লিফটের ভারবহী কেবল বা তারটি যদি ছিঁড়ে যায় লিফটটি আরোহী সহ নিচের দিকে মুক্তভাবে পড়তে থাকে। লিফটের দড়িতে কোনো টান না থাকায় লিফটের তলদেশ বা মেঝেতে আরোহীর উপর কোনো বল প্রয়োগ করে না, ফলে আরোহী নিজেকে ওজনহীন মনে করে। মাথায় রাখবেন এই জিনিসটা, যে যখন আমার লিফটটা নিচের দিকে পড়তেছে এবং কি ত্বরণে পড়তেছে 9.8 পড়তেছে, এই সিনারিও কখন তৈরি হচ্ছে বাবা? এই সিনারিও তৈরি হচ্ছে তখনই যখন লিফটের তারটা বা কেবলটা আমার ভাইয়া ছিঁড়ে গেছে। যখন ভাইয়া ছিঁড়ে যাচ্ছে তখন সে কি করতেছে, ওইখানে তো যখন লিফটটা উপরে উঠতেছিল তারটা টেনে ধরে ওকে উপরে তুলতেছিল, আবার লিফটটা যখন নিচে নামতেছিল তারটা আস্তে 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 লুজ করতেছে নিজের স্ট্রেংথ। আস্তে আস্তে যখন লুজ করতেছে লিফটটা আস্তে 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 সাবধানে নিচে নামতেছে। এবার তারই তো ছিঁড়ে গেছে, এবার তো ভাইয়া তারই তো ছিঁড়ে গেছে। তার মানে লিফটের যে কেবল এটা কোনো কিছুই প্রদান করতে পারবে না। যদি প্রদান করতে না পারে মেঝেতে সে কি, আমি যেমন এখানে খুব সুন্দরভাবে দাঁড়ায় রইছি, আপনি কিন্তু লিফটের মেঝে তখন এইভাবে সুন্দরভাবে দাঁড়াইতে পারবেন না। আপনার ওজনহীন মনে হবে কয়েক সেকেন্ডের জন্য আপনি শূন্যে ভাসতেছেন, এবং এই সিনারিওতে আপনি নিজেকে ওজনহীন মনে করবেন। এবং কেন মনে করতেছেন? আমি যদি হচ্ছে থিওরিক্যাল বা ম্যাথমেটিক্যাল টার্মে বুঝাই, দেখেন আপনার সূত্রটা কি ছিল, যে এফ ইকুয়ালস টু এম এ প্রাইম, নতুন ত্বরণ উদ্ভব হচ্ছে, নিচে যাওয়া মানে বা উপরে উঠা মানে নতুন ত্বরণ জন্ম হচ্ছে। এখানে নতুন ত্বরণটা কি আসবে? আমরা জানি জি ইকুয়ালস টু জি মাইনাস এ। এই এটা ছিল যতটুকু ত্বরণে সে নিচে নামতেছে। এবার সে কত ত্বরণে নিচে নামতেছে ভাইয়া? জি ত্বরণে নিচে নামতেছে। তার মানে এখানে লিখতে পারবো না জি মাইনাস জি ইকুয়ালস টু জিরো। তার মানে আমার ত্বরণ কি কাজ করতেছে? জিরো। আমার ত্বরণে কি কোনো মান আছে? না ভাইয়া, ত্বরণের তো কোনো মান নাই। তার মানে এখানে আমার ত্বরণের মান হয়ে যাচ্ছে জিরো। ত্বরণের মান যদি জিরো হয়ে যায় আমার বলের মানও কি হয়ে যাচ্ছে ভাইয়া? জিরো। তার মানে মেঝেতে কোনো বলই প্রদান করতে পারতেছে না। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। বুঝা গেছে? ওকে, সো এইটা পড়বেন। এইটা পড়লে মোটামুটি আপনারা ওজনহীনতা খুব সুন্দর মতো করে এটা বুঝতে পারবেন। এই জিনিসগুলো আমি অনেক ভালো মতো আগের থেকে একদম ধরে ধরে বুঝাই দিছি। সো চলেন এবার আমরা চলে আসি। এবার চলে আসছে আমরা অবজেক্টিভ। এই অবজেক্টিভের জন্য আমি আমার ক্যালকুলেটরটা নিয়ে নিই। ওকে, এখানে বলা আছে দেখেন যে পৃথিবী পৃষ্ঠে 100 কেজি ভরের, কি দেওয়া আছে ভাইয়া? পৃথিবী পৃষ্ঠে আমার 100 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? ঠিক আছে, তার মানে আমার ভর কত দেওয়া আছে পৃথিবী পৃষ্ঠে? পৃথিবী পৃষ্ঠে বস্তুর ভর দেওয়া আছে আমাদের
এম ইকুয়ালস টু 100 কেজি, ঠিক আছে। এবং বস্তুর ওজন অর্থাৎ ডাব্লিউর মান কত সেটা জানতে চাওয়া হয়েছে। এবার ডাব্লিউ সূত্র কি, আমরা জানি যে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এম এর মান কত দেওয়া আছে ভাইয়া, এই যে 100 কেজি দেওয়া আছে। জি এর মান কত ভাইয়া, পৃথিবীতে জি এর মান আমরা সবাই জানি আইডিয়াল মান বা আদর্শ মান হচ্ছে আমাদের 9.8, তার মানে আসতেছে আমাদের 98 নিউটন। 98 নিউটন, এখানে হচ্ছে আমাদের এই ডি 98 নিউটন, বুঝা গেছে? ওকে, আচ্ছা আচ্ছা, দাঁড়ান 1 মিনিট। 98 9.8 ইন্টু 100, আস্তাগফিরুল্লাহ, আমার ম্যাথের এই অবস্থা কেন, ছি 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 ছি, সেম। 980 নিউটন, ছি 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 অর্ণব, এই অবস্থা 980 হবে। ওকে, দেখেন বস্তুর ওজন কোথায় বেশি, এবার কোশ্চেনটা ভালো মতো আপনি পিক করেন, এটা থিওরিটিক্যাল। ওজন আমার কোথায় বেশি বলা হচ্ছে, তার মানে ওজনের সূত্র কি ভাইয়া, ঠান্ডা মাথায় দেখেন তো, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, ঠিক আছে। যেখানে আমার এম এর মান কি বলেন তো, এম এর মান কি ধ্রুবক না, এটা কি পরিবর্তনশীল না, এটা কিন্তু ভাইয়া পরিবর্তনশীল না। তার মানে আমরা জানি যে ধ্রুবক আর ইকুয়াল সাইন তুলে দিলে আমাদের থাকে ডাব্লিউ প্রপোর্শনাল জি। তার মানে ওজন ডাইরেক্টলি ডিপেন্ড করতেছে আপনার জি এর উপর। এবং তারা কি অবস্থায় আছে ভাইয়া, সমানুপাতিক অবস্থায় আছে না ভাইয়া, এখানে ভাইয়া তারা সমানুপাতিক, এখানে তারা সমানুপাতিক অবস্থায় আছে না। ওকে, যেহেতু সমানুপাতিক অবস্থায় আছে তার মানে জি এর মান যদি বেড়ে যায় আমার ডাব্লিউর মানও কি হবে ভাইয়া, সুন্দর মতো বেড়ে যাচ্ছে। তার মানে আপনি চিন্তা করেন ওজন বেশি হওয়া মানে আমার ইনডাইরেক্টলি জি এর মানও বেশি হওয়া। তাহলে আপনি চিন্তা করেন তো জি এর মান কোথায় বেশি, এখানে কি কি আছে, মেরু অঞ্চল। মেরু অঞ্চলে জি এর মান না আমরা জানি 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ভূপৃষ্ঠে আমাদের জি এর মান হচ্ছে আমাদের 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পাহাড়ের উপরে গেলে জি এর মান আমার কি হয় ভাইয়া, কমে যায়, এটা আমরা সবাই জানি, জি এর মান কি হয় ভাইয়া, কমে যায়। চাঁদে জি এর মান আরো বেশি কমে যায়, চাঁদে জি এর মান আরো বেশি কমে যায়। তাহলে অ্যানসারটা কি হবে ভাইয়া, অ্যানসারটা হবে আমাদের মেরু অঞ্চলে, অ্যানসারটা হচ্ছে আমাদের ভাইয়া মেরু অঞ্চলে। ওকে, সো এবার দেখেন বলা হয়েছে পৃথিবীতে তোমার ভর আছে 42 কেজি। পৃথিবীতে আমি যে আছি যদিও আমার ভর এত কম না, তারপরও আমার ভর দেওয়া আছে কত ভাইয়া, 42 কেজি। ভর মানে হচ্ছে এম, এম এর মান দেওয়া আছে ভাইয়া 42 কেজি। ওকে, তোমার ওজন কত হবে, এবার ওজনের সূত্র কি ভাইয়া, ওজনের সূত্র আমরা জানি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। ডাব্লিউ ইকুয়ালস টু এম এর মান কত ভাইয়া, 42, এম এর মান হচ্ছে আমাদের 42, জি এর মান হচ্ছে আমাদের 9.8। তার মানে এখান থেকে আসতেছে আমাদের 42 ইন্টু 9.8, এখান থেকে আসতেছে আমাদের 411.6 নিউটন। কাশি আসতেছে কেন এত, 411.6 নিউটন। ওকে, সো এবার দেখেন কি বলা হয়েছে, একটি বস্তুর ভর দেওয়া আছে আমার 50 কেজি। বস্তুর ভর কতটুকু দেওয়া আছে ভাইয়া, 50 কেজি। তার মানে ভর বলতে এখানে এম এর মান দেওয়া আছে আমার ভাইয়া 50 কেজি, ঠিক আছে। ওজন কত হবে, ডাব্লিউ এর মান আমার কত হবে, এটা আপনারা ভিডিও পজ করেন তো ভাইয়া, সবাই পজ করেন, পজ করে আপনারা হচ্ছে নিজে প্র্যাকটিস করেন, দেন আমার সাথে উত্তর মিলাবেন, ঠিক আছে, সবাই পজ করেন। আচ্ছা, সো আমি এতটুকু বিশ্বাস করতে পারি আপনারা হচ্ছে নিজে পজ করে ট্রাই করছেন। এবার আমরা আসেন দেখি এটা উত্তরটা কিভাবে বসাবো। দেখেন আপনার ডাব্লিউ সূত্র কি, ডাব্লিউ সূত্র হচ্ছে আমাদের এম জি। এম এর মান কত ভাইয়া, এম এর মান হচ্ছে আমাদের 50, জি এর মান হচ্ছে আমাদের 9.8। তার মানে এখানে আসতেছে 50 ইন্টু 9.8, তার মানে এখানে আসতেছে আমাদের 490 নিউটন, 490 নিউটন।
490 আমাদের নিউটন। বুঝা গেছে? আচ্ছা, এখানে বলা হয়েছে নির্দিষ্ট ভরের দুটি বস্তুর মধ্যকার দূরত্ব, দুইটা বস্তুর আমার মধ্যকার দূরত্ব বলা হয়েছে কত গুণ ভাইয়া? আমাদের 4 গুণ। করলে বলের কত গুণ হবে? বল আমার এবার কত গুণ হচ্ছে? এবার বলের সূত্র কি? দুইটা বস্তুকার মধ্যকার দূরত্ব যদি আমি দূরত্ব দিয়ে যদি আমি বলের পরিমাপ করতে চাই, এটা কি আমার মহাকর্ষ বল না ভাইয়া? সো মহাকর্ষ বল যদি বলা হয়েছে, মহাকর্ষ বলের সূত্র কি? F equals to G m1 m2 বাই ডি স্কোয়ার। এবার দেখেন আমার এখানে জি এর মানও ধ্রুবক, m1 এর মানও ধ্রুবক, m2 এর মানও ধ্রুবক। কেননা আমাদের বস্তু কি করা যায় না, বস্তুর ভর কখনো পরিবর্তন করা যায় না। এখানে জি এর মান কেন ধ্রুবক ভাইয়া? জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক, যেটা আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকে? সেম থাকে। তার মানে আমরা এই ধ্রুবক পয়েন্ট আর এই ইকুয়াল সাইন যদি তুলে দেই, আমার থাকে এফ প্রপোর্শনাল 1/d স্কোয়ার। তার মানে এফটা আমার অ্যাকচুয়ালি মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্বের, এটা ডি কি? মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে আমাদের বিপরীত সম্পর্ক। এই ব্যস্তানুপাতিক সম্পর্কটা হচ্ছে ভাইয়া অ্যাকচুয়ালি আমাদের বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক। বিপরীত সম্পর্ক মানে কি? ওই যে বন্ধু শত্রুর কথা বলছিলাম, ডান দিকে গেলে আমি যাব বাম দিকে। তার মানে আমি যদি মধ্যবর্তী দূরত্ব কমায় দেই, আমার এফ এর মান কি হয়ে যাবে ভাইয়া? বেড়ে যাবে। তার মানে এইখানে আমাদের মধ্যবর্তী দূরত্ব কি করা হয়েছে ভাইয়া? 4 গুণ করা হয়েছে। তার মানে মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করলে বল আসলে কত গুণ হবে? তার মানে এখানে বসাইলাম এফ প্রপোর্শনাল 1/d স্কোয়ার। এফ প্রপোর্শনাল 1/d মানে কি? মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্ব কত গুণ করছি ভাই? 4 গুণ করছি। তাহলে ডি এর জায়গায় আমি 4 বসাবো, হোল স্কোয়ার। হোল স্কোয়ার তো আমার সূত্রের স্কোয়ার। তার মানে এখানে আসবে আমাদের এফ প্রপোর্শনাল 4 স্কোয়ার মানে 16। তার মানে আমি যদি মধ্যবর্তী দূরত্ব 4 গুণ করি, বলের মান 1/16 হবে। বলের মান ভাইয়া 1/16 হবে। এই যে 1/16। এটা যেহেতু ভাইয়া অবজেক্টিভ, এই কারণে আমি এইভাবে দেখাইছি। যদি এটা সাবজেক্টিভ হইতো তাহলে আমি আরেকটু অন্য প্রসেসে দেখাইতাম, মানে সিকিউ হইলে আমি অন্য প্রসেসে দেখাইতাম। এটা যেহেতু অবজেক্টিভ, আমি এই শর্টকাট, যেহেতু খুব কম টাইমের মধ্যে আপনাদের অবজেক্টিভ পূরণ করা লাগে না ভাইয়া, এই কারণে আমি এইভাবে দেখাইছি। বুঝা গেছে? আচ্ছা, সম্পর্ক দিয়ে, এবং এই সম্পর্কগুলো কিন্তু আমি আগেই বর্ণনা করে আসছি, তাও আমি আপনাদের আবার একটুখানি বুঝাই, তাহলে ভালো হবে। আমি প্রথমে দেখব আগে যে আমাকে যে কোশ্চেনটা দেওয়া হয়েছে, এই কোশ্চেনে আসলে কি বের করতে বলা হয়েছে এবং কার সাহায্যে বের করতে বলা হয়েছে। সো এখানে দেখেন আমাকে বল বের করতে বলা হয়েছে, কিন্তু কার সাহায্যে বের করতে বলা হয়েছে ভাইয়া? মধ্যকার দূরত্বের সাহায্যে। সো দেখেন আমি বল আর মধ্যকার দূরত্বর এই সম্পর্কটাকে নির্ণয় করছি। সেখানে আসছে আমাদের এফ প্রপোর্শনাল 1/d স্কোয়ার। ঠিক আছে? সো আপনি চিন্তা করেন, আমার মধ্যবর্তী দূরত্ব কি করছি? 4 গুণ করছি। তার মানে ডি এর মানে আমি কি বসাচ্ছিলাম? 4 বসাইলাম। 4 বসাইলে হোল স্কোয়ার কারণে 1/16 চলে আসছে। বুঝা গেছে? 1/16 চলে আসছে। ওকে, নিচের কোন সমীকরণটি সঠিক? জি ইকুয়ালস টু এফ ডি বাই m1 m2। আমি যদি এইটা দেখতে অনেকটা মহাকর্ষ বলের মতো লাগতেছে, মহাকর্ষ বলের সূত্র কি? এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। এখন বলতে পারেন ভাইয়া একটু আগে আপনি m1 m2 বড় হাতে দিলেন, এখন ছোট হাতে কেন দিলেন ভাইয়া? একই তো কথা। বুঝতে পারছো ভাইয়া? একই কথা, কোনো সমস্যা নাই। সো এখান থেকে কার মান দেওয়া আছে ভাইয়া? জি এর মান দেওয়া আছে। আমি যদি জিটাকে এক পাশে রেখে গোটা দুইটা পয়েন্ট আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে আসবে এফ ডি স্কোয়ার বাই m1 m2 বাই জি। অর্থাৎ এইটা কি গুণে ছিল, এইখানে গেলে আমার ভাগ হয়ে যাবে, আর এইটা আমার ভাগে ছিল, এইখানে গেলে আমার গুণ হয়ে যাচ্ছে। দেখেন, তার মানে জি এর এই পার্টটার সাথে এটা কি মিলছে? না। এখানে ডি স্কোয়ার ছিল, এখানে ডি স্কোয়ার না, এখানে ডি দেওয়া আছে, তাহলে কাটা। বুঝা গেছে? জি ইকুয়ালস টু জিএম বাই ডি স্কোয়ার, এটাও হয় নাই, এটাও কাটা। তাহলে এখান থেকে দেখেন এফ ডি স্কোয়ার বাই m1 m2, এইটার সাথে আমার এইটা কি মিলতেছে না ভাইয়া? দেখেন এফ ডি স্কোয়ার m1 m2 ইকুয়ালস টু জি। তার মানে অ্যান্সারটা হচ্ছে আমাদের এইটা। এইটাও আমার অ্যান্সারটা ঠিক আছে ওয়ান কাইন্ড অফ, বাট এইটাও ঠিক আছে। দেখেন মজার কথা, এইখানে আপনার অ্যাকচুয়াল সূত্রটা কি ছিল? এফ ইকুয়ালস টু জি
m1 ইন্টু বাই ডি স্কোয়ার, এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। এবার এইখানে এই পয়েন্টটা দেখেন তো, এই পয়েন্টটা কি আমার ডাইরেক্ট এই সূত্রের মধ্যে পড়তেছে না? ডাইরেক্ট ভাইয়া এই সূত্রের মধ্যে পড়তেছে না। সো এইটা বেটার হয়, দেখেন এটাও আমার কারেক্ট অ্যান্সার, এইটাও আমার কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই দুইটার মধ্যে যেটাই আপনি দাগান না কেন সেটাই আপনার ঠিক, অথেন্টিক্যালি ঠিক দুইটার মধ্যে। বাট বেটার হয় যেহেতু এফ ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার, এটা আপনার ডাইরেক্ট বইতে আছে, তাহলে এই জিনিসটা দাগানোটা আমার কাছে বেটার মনে হয়। টিচাররা অনেক সময় কেটে দেয়, ঠিক আছে, এরকম এই কোশ্চেনটাই বিশেষ করে আমি রাখছি কেন, ইচ্ছা করে রাখছি যাতে বোঝানোর জন্য যে দুটাই অথেন্টিক। এটা মাথায় রাখবেন ভাই, দুইটাই অথেন্টিক। বাট বাট যেহেতু এই কোশ্চেনে এই ইকুয়েশনটা ডাইরেক্ট বইতে আছে এবং এই ইকুয়েশন থেকে তো আমি এই ইকুয়েশনটা পাইছি, তাই না? এই ইকুয়েশন থেকে তো ভাই এই ইকুয়েশনটা পাইছি, তাহলে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন তো দুটোই কারেক্ট, বাট এইটা দেওয়াটা বেটার। ওকে, এবার দেখেন কি বলা হয়েছে, ভূপৃষ্ঠ থেকে পর্বত চূড়ায় কোনো বস্তুর ওজনে কি পরিবর্তন হয়? মাথায় রাখবেন, আমার যখন ভূপৃষ্ঠে আছে জি এর মান হয় আমাদের 9.8। এবার ভূপৃষ্ঠ থেকে যখন আপনি উপরের দিকে যাবেন, ভূপৃষ্ঠ থেকে আপনি যত উপরের দিকে যাবেন হাইটের মান কি হবে? বাড়তে থাকবে। ভূপৃষ্ঠ থেকে আপনি যত উপরে যাচ্ছেন আপনার উচ্চতা বাড়তেছে এবং জি এর মান কি হয় ভাইয়া? তত বেশি কমতেছে। তার মানে মাথায় রাখবেন, ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাবে জি এর মান আমার কমতে থাকবে, জি এর মান আমার কমতে থাকবে। আবার আমরা জানি যেহেতু ওজন বলে দেওয়া আছে, আমরা জানি ডাব্লিউ প্রপোর্শনাল জি, অর্থাৎ জি এর মান যদি কমে যায় ডাব্লিউর মানও কি হবে ভাইয়া? কমে যাবে। তাহলে অ্যান্সারটা হচ্ছে আমাদের বি, অ্যান্সারটা হচ্ছে ভাইয়া আমাদের, বলেন তো, বি। আচ্ছা, এখানে বলা হয়েছে কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, পৃথিবী কোন বস্তুকে পৃথিবী যে বল দ্বারা কেন্দ্রের দিকে আকর্ষণ করে, তাহলে কেন্দ্রের দিকে কি টান দেয়, যে এই যে পৃথিবী কোন বস্তুকে তার কেন্দ্রের দিকে টান দেয়, এটাকে আমরা কি বলতাম বলেন? ওজন বলতাম না? মাথায় আছে? একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করছিলেন, তারে কি সবসময় পৃথিবী নিচের দিকে টান দিয়ে ধরে রাখতো না? এই টান বলের মান আমরা কি বলছিলাম? ওজন বলছিলাম। মহাকর্ষ বল বলা যা কথা, এক্ষেত্রে আমার ওজন বল বলাও আমার সেম কথা, ওজন বলতে আরো পারফেক্ট। সেখান থেকে আমাদের হবে ওজন, ওজন। আচ্ছা, এখানে বলা হয়েছে পৃথিবীর কোথায় বস্তুর উপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না। এইটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বলা হচ্ছে কোথায় পৃথিবীর আকর্ষণ থাকে না। পৃথিবীর আকর্ষণ থাকা মানে কি? এই যে কোনো বস্তুকে পৃথিবীটা কেন্দ্রের দিকে ধরে রাখছে, এটা কি বলে ধরে রাখছে বলেন তো? এটা কি বল দ্বারা ধরে রাখছে? এটা কি ওজন বল দ্বারা ধরে রাখছে না? এটা কি ভাইয়া ওজন বল দ্বারা ধরে রাখছে না? এখন পৃথিবী কোনো বস্তুর উপর পৃথিবীর যদি আকর্ষণ না থাকে, তার মানে আকর্ষণ না থাকা মানে কি? আকর্ষণ না থাকা, এই আকর্ষণ না থাকার মানে হচ্ছে আপনার ওজন, এটার মান হয়ে যাচ্ছে আমার জিরো। ওজনের মান কতটুকু হয়ে যাচ্ছে ভাইয়া? জিরো হয়ে যাচ্ছে। ওজনের মান হয়ে যাচ্ছে আমার জিরো। এবার আপনি বলেন তো ভাইয়া ওজনের মান কোথায় জিরো? ঠিক আছে, ওজনের মান কোথায় জিরো? যেখানে জি এর মান জিরো। এটা আবার কি বললেন? ওজনের মান কোথায় জিরো? যেখানে জি এর মান জিরো। জি এর মান কোথায় জিরো বলেন তো? কারণ আমরা জানি ডাব্লিউ প্রপোর্শনাল জি, অর্থাৎ জি যদি কমে যায় ডাব্লিউর মানও কি হয়ে যাবে? কমে যাবে। তার মানে এখান থেকে বলতে পারি না ডাব্লিউর মানও যদি জিরো হয়ে যায় জি এর মানও কি হয়ে যাবে ভাইয়া? জিরো হয়ে যাবে। জি এর মানও আমার জিরো হয়ে যাচ্ছে। এবার চিন্তা করেন আমরা জি এর সূত্র কি জানি? জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। ঠিক আছে, এইটা না? জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। এবার আপনি চিন্তা করেন এখানে আরটা কি ছিল? এখানে আরটা ছিল, এইটা মনে করেন আমার সেন্টার পয়েন্ট, এইটা মনে করেন আপনার সেন্টার পয়েন্ট। এই সেন্টার পয়েন্টে আরটা বলা হতো আপনার এই সেন্টার পয়েন্ট থেকে গতিপথ পর্যন্ত ডিস্টেন্সকে আর বলতাম। এবার বস্তুটাকে আপনি সেন্টার পয়েন্টেই রাখছেন, বস্তুটাকে আব্বাজান এবার আপনি সেন্টার পয়েন্টেই রাখছেন, বস্তুটাকে আপনি এখানে সেন্টার পয়েন্টেই রাখছেন। তার মানে এখানে কোনো আপনার ব্যাসার্ধ বা কোনো কিছু আছে? সেন্টার পয়েন্টে যদি রাখেন তার মানে আর কি আছে এখানে? না,
8 তো নাই ভাইয়া, 8 8 তো নাই, এখানে আর এর মান কি হয়ে যাচ্ছে ভাইয়া, 0 হয়ে যাচ্ছে। তার মানে আর এর মান যদি 0 হয়ে যায় তাহলে গোটাটাই এখান থেকে 0 হয়ে যাচ্ছে। আর এর মান যদি এখান থেকে 0 হয়ে যায় তার মানে গোটাটাই কি হয়ে যাচ্ছে ভাইয়া, 0 হয়ে যাচ্ছে। তার মানে জি এর মানও এখানে 0 হয়ে যাচ্ছে। জি এর মান যদি 0 হয়ে যায় এই পয়েন্টে আমার ডাব্লিউর মানও 0 হয়ে যাচ্ছে, কারণ আপনি দেখেন ডাব্লিউ প্রপোর্শনাল জি। তার মানে আমি বলতে পারি পৃথিবীর কেন্দ্রে আমার ওজন বা জি, ওজন বা অভিকর্ষজ ত্বরণ দুইটার মানে কি হচ্ছে ভাইয়া, 0 হচ্ছে। এটা বুঝতে পারছেন? আমি আবার বলতেছি, দেখেন কোথায় আকর্ষণ কাজ করে না। এবার পৃথিবী কোনো বস্তুকে যে আকর্ষণ করছে, নিচের দিকে টেনে ধরে রাখছে, এটাকে বলা হয় আসলে ওজন বল দ্বারা আকর্ষণ করতেছে। এবার ওজন বলের সূত্র কি, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এখানে দেখা যায় আপনার ডাব্লিউ প্রপোর্শনাল জি, ডাব্লিউ প্রপোর্শনাল জি। তার মানে ডাব্লিউর মান যদি 0, আকর্ষণ বল যদি 0 থাকে তার মানে ডাব্লিউর মানও 0 বা ওজনের মানও 0। ওজনের মান যদি 0 হয় জি এর মানও আমার কি হইতে হবে ভাইয়া, 0 হইতে হবে। এবার জি এর মান কোথায় 0, দেখেন তো এই চিত্রে যে আমরা জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কয়ার জানি। এবার বস্তুকে যদি আপনি কেন্দ্রে রাখেন, এখানে আর বলতে কিছু থাকে, কেন্দ্র আসলে আরটা কি ছিল, আপনার সেন্টার পয়েন্ট থেকে গতিপথ পর্যন্ত ডিসটেন্স, সেন্টার পয়েন্টে আপনি বস্তু রাখছেন, তাহলে আর আছে না, আর এর মান কিন্তু এখানে কি হয়ে গেছে ভাইয়া, 0 হয়ে গেছে। আর এর মান যদি 0 হয়ে যায় জি এর মানও 0, এখান থেকে জি এর মান যদি 0 হয় জি প্রপোর্শনাল ডাব্লিউ, ডাব্লিউর মানও 0, ডাব্লিউর মান যদি 0 হয়ে যায় ওজন 0 হয়ে যাচ্ছে। ওজন 0 হয়ে গেলে আসলে কোনো বলই কাজ করতেছে না, অর্থাৎ আকর্ষণই দিচ্ছে না। তার মানে পৃথিবীর কেন্দ্রে আমার এইটা আকর্ষণ কোনো কাজ করতেছে না। অনেক অনেক কনসেপ্ট জিনিসটা, অনেক কনসেপ্ট। আচ্ছা দেখেন, ওকে, 5 কেজি ভরের কোনো বস্তুকে চাঁদে নিলে তার ওজন কত হবে? 5 কেজি ভরের একটা বস্তু, তার মানে বস্তুর ভর, বস্তুর ভরের মান কত ভাইয়া, 5 কেজি, অর্থাৎ এম এর মান হচ্ছে আমাদের 5 কেজি। এম এর মান হচ্ছে আমাদের ভাইয়া 5 কেজি। এবার ওজনের মান বের করতে বলা হয়েছে, এবং কোথায় বলা হয়েছে, চাঁদে বলা হয়েছে। তার মানে এখানে আমরা বলতে পারি ওজন ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এম এর মান কত দেওয়া আছে ভাইয়া, 5 কেজি দেওয়া আছে। এম এর মান কত দেওয়া আছে ভাইয়া, 5 কেজি দেওয়া আছে। এম এর মান আমার 5 কেজি দেওয়া আছে। এবার জি এর মান কত হবে, চাঁদে জি এর মান কত, চাঁদে জি এর মান আমার কত, এটা মাথায় রাখতে হবে বা এটা একটু মনে রাখতে হবে আপনাদের। চাঁদে জি এর মান হচ্ছে অ্যারাউন্ড, অ্যাপ্রক্সিমেট আমি বলছি, 1.63 মিটার পার সেকেন্ড হোল স্কোয়ার। চাঁদে জি এর মান হচ্ছে অ্যাপ্রক্সিমেট, এটা মানে কাছাকাছি, কাছাকাছি একদম পারফেক্ট 1.63 না, কাছাকাছি 1.63 কাছাকাছি। এটা কত হচ্ছে 1.63 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এখানে বসাইতে পারি জি এর মান কত আসতেছে, 1.63। আমি যদি ক্যালকুলেট করি তাহলে দেখেন তো 5 ইন্টু 1.63, তার মানে আসতেছে আমাদের 8.15 মিটার পার, আচ্ছা এখানে তো হচ্ছে আমাদের নিউটন হবে। ওই আমার কোশ্চেনই চলে গেছে, আই হাই জাদু, জাদু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আবার আবার একটু দেখি এখান থেকে, এইটা আবার কোথায় চলে গেল, ও আচ্ছা, আচ্ছা বুঝতে পারছি, এইটা নেওয়াটা ঠিক হয় নাই, বোর্ড হ্যাং করছে। দেখেন আমি ক্লাস নিলেই বোর্ড হ্যাং করে, বোর্ড আমার হ্যাং করছে, কি সুন্দর হ্যাং করতেছে, দেখেন আকামটা। আচ্ছা আমি আবার একটু লিখি, দেখেন এইখানে ওজনের মান তো আমি, ভরের মান তো পাইছিলাম 5 কেজি, অর্থাৎ এম এর মান পাইছিলাম আমি 5 কেজি, ঠিক আছে। এবার চাঁদে ওজন আমার বের করতে বলছে, অর্থাৎ ডাব্লিউর মান বের করতে বলছে। সো ডাব্লিউ সূত্র কি পাইছিলাম, যে ডাব্লিউ ইকুয়ালস টু এম
জি। এবার মজার কথা হচ্ছে চাঁদে তো জি এর মান দেওয়া নাই, তার মানে চাঁদে জি এর মান আপনারা মনে রাখবেন অ্যাপ্রক্সিমেট কাছাকাছি 1.63 আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। আপনারা চাইলেন এভাবে মিটার পার সেকেন্ড সংক্ষেপে লিখতে পারেন বা পুরোটা হিসাবেও লিখতে পারেন, প্যারা নেই। এবার এম এর মান কত আমাদের? এম এর মান দেওয়া আছে 5, এখানে আসবে আমাদের 1.63। ওজনের মান কত আমাদের? নিউটন। ওজন বলতে আসলে এক প্রকার বল, এই বলের মান হচ্ছে ভাই আমাদের নিউটন, তার মানে 1.5 ইন্টু 1.63, এখানে আসতেছে আমাদের 8.15 নিউটন। এবার দেখেন তো কার কাছাকাছি মিলে, 8.17, 49.01, এটা তো কাছাকাছি মিলে না। 49.15 এটাও কাছাকাছি মিলে না। 98.90 এটাও কাছাকাছি মিলে না। দেখেন 8.15, 8.17 এটা কাছাকাছি। কাছাকাছি কেন কাছাকাছি হয়েছে? কারণ আমি তো ডাইরেক্ট বলে দিছি এটা তো 1.63 কাছাকাছি, 1.61 এর কাছাকাছি, পারফেক্টলি না। সো এবং আপনাদের বইতেও কিন্তু আপনার চাঁদের একদম পারফেক্টলি মান দেওয়া নাই। তার মানে আপনার যদি মাথায় রাখবেন আপনার অ্যান্সারের সাথে যদি 0.5 এর ডিফারেন্স হয় তাহলে অ্যান্সারটা মোটামুটি কারেক্ট আছে। আপনার 0.5 এর সাথে যদি 0.5 এর কাছাকাছি যদি আপনার পরিবর্তন হয় তাহলে আপনার অ্যান্সারটা ঠিক আছে, প্যারা নেই। সো এইবার দেখেন 8.17। আচ্ছা, এখানে কি দেওয়া আছে দেখেন, এখানে বলা হয়েছে নির্দিষ্ট ভরে দুটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব। আমার মধ্যবর্তী দূরত্ব কত গুণ করা হয়েছে? দ্বিগুণ করা হয়েছে। ডি এর মান, মধ্যবর্তী দূরত্ব আসলে কি বোঝায়? মধ্যবর্তী দূরত্ব আসলে কি বোঝায়? ডি বোঝায়। এই ডি এর মান আমার কি করা হয়েছে ভাইয়া? 2 গুণ করা হয়েছে। তাহলে বলের কি পরিবর্তন হবে ভাইয়া? তাহলে বলের মানের কি পরিবর্তন হচ্ছে? সো আমরা বলের সূত্র জানি, F ইকুয়ালস টু জি m1 m2 বাই ডি স্কোয়ার। এবং এই সূত্র থেকে আমরা জানি বল আসলে কিসের উপর ডিপেন্ড করে? বল আসলে আমার মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করে। একটু আগে দেখছিলাম F প্রপোর্শনাল 1 বাই ডি স্কোয়ার। সো দেখেন F প্রপোর্শনাল, দূরত্ব আমার কি করা হয়েছে? দেখেন ভাই দূরত্ব আমার দ্বিগুণ করা হয়েছে, তার মানে 1 বাই ডি, ডি এর জায়গায় 2 বসাবো, সূত্রের হোল স্কোয়ার বসাবো, তাহলে এখানে আসবে F প্রপোর্শনাল 1 বাই 4। তার মানে কি হচ্ছে? আমাদের 1/4 হচ্ছে, আমার 1/4 হচ্ছে F। F এর বলের মান, বলের কি পরিবর্তন হচ্ছে? বল আগের তুলনায় 1/4 হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন প্রথম মার্কিং কৃত্রিম উপগ্রহের নাম কি? এক্সপ্লোরার 1। এক্সপ্লোরার 1, এটা একটু মুখস্থের জিনিস, মাথায় রাখবেন। আচ্ছা, এখানে বলা হয়েছে মেরু অঞ্চলে জি এর মান কত? এটা আমি একদম হাতে লিখে দিছিলাম। মেরু অঞ্চলে জি এর মান কত হয়? মেরু অঞ্চলে জি এর মান হয় 9.78। 9 আচ্ছা মেরু অঞ্চল, সরি এটা বিষুবীয়। ওকে, এটা আসবে হচ্ছে 9.83। 9.83 এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার মেরু অঞ্চলে। আচ্ছা, এবার দেখেন বলা হয়েছে চাঁদে 16.3 নিউটন ওজনের বস্তুর পৃথিবীতে ভর কত কেজি হবে বা কিলোগ্রাম হবে? এবার আপনাকে ক্লু দেওয়া হয়েছে কে? চাঁদে বস্তুর ভর, চাঁদে বস্তুর ওজন দেওয়া হয়েছে। তার মানে চাঁদে বস্তুর ওজন ডাব্লিউ অফ এম লিখলাম, মুন কত আমরা জানি কি? এম জি, জি অফ এম এটা বলতে পারবো। ওকে, মানে চাঁদে বস্তুর ওজন ডাব্লিউ অফ এম হচ্ছে বস্তুর ভর ইন্টু আমার জি অফ এম। জি অফ এম মানে কি? চাঁদের অভিকর্ষজ ত্বরণ। তার মানে আমি এম এর মান যদি বের করতে চাই, ডাব্লিউ অফ এম অর্থাৎ চাঁদে বস্তুর ওজন, জি অফ এম চাঁদে বস্তুর অভিকর্ষজ ত্বরণ। ডাব্লিউর মান কত দেওয়া আছে আমাদের? 16.30। জি এর মান কত দেওয়া আছে ভাইয়া? 1.63। 1.63। তার মানে এখান থেকে কত আসবে একটু বের করি, যে 16.30 ভাগ 1.63, এখান থেকে আসবে 10 কেজি। এবার আপনি বলেন তো চাঁদে যে বস্তুর ভর পৃথিবীতে গেলেও সেই বস্তুর ভর কি থাকবে? সেম থাকবে না। তার মানে চাঁদে আমি যে বস্তুটার ভর বের করছি এম, পৃথিবীতে বস্তুর ভরও আমার এম থাকতেছে। তার মানে উত্তরটা কত হবে আমাদের? 10 কেজি হবে। উত্তরটা হবে আমাদের অ্যাকচুয়ালি 10 কেজি। দেখেন 10 কেজি, বুঝতে পারছেন? কারণ ভর তো কখনো আসলে স্থান ভেদে পরিবর্তন হয় না। ভর আসলে কিসে পরিবর্তন হয়? ভর তো আসলে কখনোই পরিবর্তন হয় না। চাঁদে যে বস্তুর ভর, আমাদের পৃথিবী বা অন্য গ্রহে বস্তুর ভর আমার সেম থাকতেছে। সো চলেন এবার আমরা নেক্সট ম্যাথে চলে যাই।
সো এবার দেখেন আমাদের পরবর্তী ম্যাথে এখানে কি বলা হয়েছে, দুটি বস্তুর ভর আমার কি করা হয়েছে ভাইয়া, দ্বিগুণ করা হয়েছে। আমার দুটি বস্তুর ভর কি করা হচ্ছে, এখান থেকে দ্বিগুণ করা হচ্ছে, অর্থাৎ দুইটা বস্তুর ভর দ্বিগুণ। তাহলে আকর্ষণ বল কত হবে? এবার আমার আকর্ষণ বল কত হচ্ছে সেটা আমার জানতে চাওয়া হয়েছে। সো দুইটি বস্তুর ভর, অর্থাৎ দুইটা বস্তু মানে কি আমাদের m1 m2, এই দুইটা বস্তুর ভর আমাদের কি করা হয়েছে ভাইয়া, দ্বিগুণ করা হয়েছে। তার মানে আকর্ষণ যে বল, আকর্ষণ বলের অ্যাকচুয়ালি সূত্রটা কি ছিল, যে F = G m1 m2 বাই ডি স্কোয়ার, m1 m2 বাই ডি স্কোয়ার। এবার দেখেন আমি আপনাদের প্রথমে কি বলছিলাম ভাইয়া, আসলে আমাকে যেটা দেওয়া আছে এবং যেটা বের করতে বলা হয়েছে, এই দুইটার মধ্যে আসলে সম্পর্ক আমাদের ফাইন্ড আউট করতে হবে। আমাদের দেওয়া আছে এখানে ভর, আমাদের বের করতে বলা হয়েছে বল। তার মানে এইখানে আমাকে এই ভর আর এই বল, এই দুইটার মধ্যে আমাদের সম্পর্ক ফাইন্ড আউট করতে হবে। যেই দুইটা বলা আছে এই দুইটা বাদ দিয়ে ইকুয়েশনে যা আছে সব কিছু আপনি ধ্রুবক ধরেন, এটা হচ্ছে সব থেকে শর্টকাট। এই ইকুয়েশনে আমাদের বলে দেওয়া আছে দুইটা বস্তুর ভর আমি দ্বিগুণ করছি, তার মানে কন্ডিশন দেওয়া আছে আমার বলের মান কত বের হবে সেটা আমাকে বের করতে বলা হয়েছে। এই দুইটা বাদে এখানে এই যে ডি স্কোয়ার, এখানে হচ্ছে জি, যা কিছু থাকুক না কেন সেটাকে আমি কি ধরবো ভাইয়া, ধ্রুবক ধরবো। সেটাকে আমি কি ধরবো ভাইয়া, স্ট্রেট সিম্পল ধ্রুবক ধরতেছি। তার মানে এখানে বলতে পারি দেখেন এফ আর m1 m2 দুইটা কি উপরে গুণ আকারে আছে না, তার মানে f প্রপোর্শনাল m1 m2। তাহলে এটা কি হচ্ছে, পরস্পর সমানুপাতিক হচ্ছে, অর্থাৎ m1 m2 যদি বেড়ে যায় f এর মানও বেড়ে যাবে, m1 m2 যদি কমে যায় f এর মানও আমার কি হয়ে যাচ্ছে ভাইয়া, স্পেসিফিক্যালি কমে যাচ্ছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি যে f প্রপোর্শনাল m1 m2 কি দেওয়া আছে ভাইয়া, দ্বিগুণ দেওয়া আছে। তার মানে বলও কি হয়ে যাচ্ছে ভাইয়া, আমার একদম সিম্পল দ্বিগুণ হয়ে যাচ্ছে, বলো হয়ে যাচ্ছে আমার দ্বিগুণ। বুঝা গেছে এই জিনিসটা ভাইয়া, বুঝতে পারছেন, এটা কিন্তু মেলা ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা এবার দেখেন বলা হয়েছে পৃথিবী এবং চাঁদের মধ্যাকর্ষণ জনিত ত্বরণের অনুপাত কত হবে। মনে রাখবেন এই পৃথিবী এবং চাঁদের ত্বরণের অনুপাত হচ্ছে 6:1। পৃথিবী চাঁদের মধ্যে জি এর যে অনুপাত, এটার অনুপাতের হবে 6:1। এটা সবসময় মুখস্থ পাঠ। আচ্ছা এইবার চলেন আমরা কিসে চলে আসছি, আমরা হইতেছে ম্যাথে চলে আসছি। আগে আমি প্রশ্নটা ক্র্যাক করা শিখে, আসলে প্রশ্ন কিভাবে ক্র্যাক করতে হয় দেখেন, ঠান্ডা মাথায় দেখেন। একজন ব্যক্তির ওজন এবং ওজন অনুভব করা আসলে এক বিষয় নয়। একজন ব্যক্তির ওজন এবং ওজন অনুভব করা আসলে এক বিষয় নয়। কেন এক বিষয় নয় বলেন তো? একজন ব্যক্তির ওজন মানে কি, র ওজন, প্রকৃত ওজন, W = mg। এইটা হচ্ছে আমাদের ওজন। কিন্তু ওজন অনুভব করা, ওজন অনুভব আসলে কার থেকে আসে? মনে করেন এইটা হচ্ছে একটা লিফট, এইটা হচ্ছে মনে করেন একটা লিফট। এই লিফটের মধ্যে মনে করেন একজন বান্দা এইভাবে দাঁড়ায় রইছে, এই লিফটের মধ্যে একজন বান্দা এইভাবে দাঁড়ায় রইছে। সে কোথায় দাঁড়ায় রইছে? এই ফ্লোরে দাঁড়ায় রইছে না? এই ফ্লোরে দাঁড়ায় রইছে না? এই ফ্লোরের মধ্যে আপনি এবার নর্মালি দেখেন তো, সে যখন এইভাবে ফ্লোরে দাঁড়ায় থাকতেছে তার ওজনের মান ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে। এখন ওজনের বান্ধে নিজের দিকে কাজ করতেছে, এই ওজন সমপরিমাণ বল ব্যক্তি কি ফ্লোরে দিচ্ছে না? আপনি যখন ফ্লোরে দাঁড়ায় রইছেন, আপনি কিন্তু ফ্লোরের উপর আপনার ওজনের সমপরিমাণ বল নিচের দিকে প্রয়োগ করতেছেন। ঠিক তেমনি নিউটনের তৃতীয় সূত্র মোতাবেক ফ্লোরও কি করতেছে, সেই ওজনের সমপরিমাণ উল্টা দিকে বল দিচ্ছে। সেই ওজনের ফ্লোর কি করতেছে, আপনার উপর আপনার সেই ওজনের সমপরিমাণ বিপরীত দিকে একটা বল প্রয়োগ করতেছে। সেটাকেই বলা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া বল। সেটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া বল। ঠিক আছে, এটা যদি আরো মানে ভালো মতো বুঝতে চান, হাত আছে, ধাপ করে দেয়ালে ঘুষি দেন, ধাপ করে দেয়ালে একটা ঘুষি দেন, তার মানে দেখবেন আপনার হাতটা ছিলে গেছে। কেন ছিলে গেছে ভাইয়া, বা হাতে কেন ব্যথা পাইছেন? কারণ আপনি যখন দেওয়ালে বল দিচ্ছেন, ঘুষি দিচ্ছেন, আপনি কি দেয়ালের উপর একটা ফোর্স দিচ্ছেন না? নিউটনের থার্ড ল ওয়াইজ আপনার দেওয়া ফোর্সের সমানুপাতিক ফোর্স
আপনার দেওয়া বলের সমানুপাতিক সমপরিমাণ বল ওয়াল আপনার হাতে দিচ্ছে, আপনি বল দিচ্ছেন, ঘুষি দিচ্ছেন মানে দেওয়ালের উপর বল প্রয়োগ করতেছেন, আপনি যতটুকু বল প্রয়োগ করছেন ওয়ালও আপনার হাতের উপর সেম অ্যামাউন্টের বল উল্টা দিকে প্রয়োগ করছে, তখন হয়েছে কি আপনি হাতে ব্যথা পাইছেন। সেম অ্যাজ এখানেও সেম সিনারিও হচ্ছে, বুঝা গেছে? এবং এই প্রতিক্রিয়া বলের কারণে আমরা ওজন অনুভব করতে পারি। আমরা ওজন অনুভব করতে পারি অ্যাকচুয়ালি প্রতিক্রিয়া, এই প্রতিক্রিয়া বলের কারণে। পৃথিবীতে কোনো ব্যক্তির ওপর পৃথিবীর আকর্ষণ বল থাকবেই, সব ব্যক্তির উপর আসলে পৃথিবীর আকর্ষণ বল থাকবে, কিন্তু সেই ওজন অনুভব করবেন কেবলমাত্র তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী কোনো প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হচ্ছে। এই যে এটা যেটা বুঝাইছি এখানে আমার সেই বান্দা সেম জিনিসই আসলে তারা বলে দিল, বুঝা গেছে? আচ্ছা, এখানে বলা হয়েছে এখন ভর কাকে বলে। আমরা কি স্লাইডে দেখছি না একদম ভর কাকে বলে? আমরা কি স্লাইডে ডাইরেক্ট দেখছি না? আমি যদি স্লাইডে আমি আপনাদেরকে দেখাই, এগুলো আমি ডাইরেক্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে কোনটা ক মার্ক, কোনটা কি কিভাবে হচ্ছে আপনি কিভাবে করবেন। সো আমাকে একটুখানি সময় দিবেন যে আসলে ভর কাকে বলে। এই তো মনে হয় পাইছি, এই যে দেখেন ভর কাকে বলছে, এই যে এতটুকু, যে পরমাণু বা অণু দিয়ে বস্তু গঠিত হয় তার সংখ্যা সংযুক্তির উপর না 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 ভর, এই যে ভর হলো এইটা হবে যে ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাপ, এই এতটুকু, এই যে এতটুকু ভর হলো কোনো বস্তুতে পদার্থের পরিমাপ। তাহলে আমি এইভাবে বলতে পারি যে ভর কাকে বলা হয়, কোনো বস্তুতে যতটুকু পদার্থের পরিমাপ উপস্থিত আছে বা যতটুকু পদার্থ উপস্থিত আছে তাকে ভর বলা হয়। তার মানে ভরের কাকে বলে আমরা বলতে পারি যে কোনো বস্তুতে যতটুকু পদার্থ উপস্থিত আছে তাকে ভর বলা হবে। এছাড়া আপনার বইতে যদি বা আপনার হাতে যে কোনো সাপ্লিমেন্টে যদি কোনো আপনি ভরের সংজ্ঞা পান, আপনি চাইলে ওইটাও দিতে পারেন। কাকে বলে এই জিনিসগুলা না আপনার হচ্ছে বইয়ের ভাষায় লেখাটা ভালো, যেহেতু বইয়ের ভাষায় ডাইরেক্ট নাই, আপনি চাইলে এটার হেল্প নিতে পারেন, বাট সব কটা থিমই মনে করেন আপনার সেমই আছে, ঠিক আছে? এবার বলা হচ্ছে দেখেন অভিকর্ষজ ত্বরণ বলতে কি বুঝো। অভিকর্ষজ ত্বরণ বলতে কি বুঝো আমি লেখার প্রসেসগুলো বলে দিচ্ছি। দেখেন আপনার প্রথমে আপনি লিখবেন অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। আমরা কি স্লাইডে ডাইরেক্ট অভিকর্ষজ ত্বরণ কাকে বলে লেখাই দিছিলাম, ওইটা আপনি প্রথমে লিখবেন, দেন আপনি লিখবেন অ্যাকচুয়ালি এরপরে আপনি লিখবেন অভিকর্ষজ ত্বরণের সূত্র কি, জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, সূত্রটা লিখবেন। সূত্র লেখার পরে জাস্ট অল্প একটু ভাষায় বলে দিবেন এই অভিকর্ষজ ত্বরণ কিভাবে কোথায় পরিবর্তন হচ্ছে। আপনি লিখতে পারেন যে মেরু অঞ্চলে আমার আর এর মান কমে যাওয়ার কারণে জি এর মান বেড়ে যায়, তখন আমার অভিকর্ষজ ত্বরণ হয় মনে করেন মেরু অঞ্চলে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার বিষুবীয় অঞ্চলে আমার আর এর মান বেড়ে যাওয়ার কারণে জি এর মান কমে যায়, তখন আমার জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। চাইলে এইভাবেও আপনি সুন্দর মতো গোটাটা ব্যাখ্যা করে দিতে পারেন, আপনি জাস্ট 2A2 পেয়ে গেলেন, বুঝা গেছে? তার মানে আপনি যখন দেখবেন ফিজিক্সে ত্বরণ বলতে কি বুঝো, এইটা কি বুঝো, ওইটা কি বুঝো, ট্রাই করবেন আগে ওই জিনিসটা স্পেসিফিক জিনিসটা কাকে বলে সেটা প্রথমে লিখে নিতে। তাহলে মানে মনে করেন আপনি হাতে এক পেয়ে গেছেন, তারপরে আপনি সুন্দর করে টুকটাক ব্যাখ্যা করে দিবেন। এবং এই ব্যাখ্যা যে বাংলার মতো একদম এক পৃষ্ঠা হইতে হবে এরকম না। আমি কিন্তু হচ্ছে মোটামুটি এইটা যদি কাকে বলে 2 লাইন 1 লাইন হয়, পরবর্তী কিন্তু 3-4 লাইনের মধ্যে আমি কভার আপ করে দিছি, এবং মাস্ট এখানে আপনি 2A2 পাচ্ছেন, বুঝা গেছে? ওকে, এইবার মনে করেন আমি একটা স্লাইড নিলাম, আমি এটা কপি করব। অ্যাকচুয়ালি এইটা আমি কপি করতে চাচ্ছি, তাহলে হবে কি, এই যে এটা আমি 2টা কপি করে নিলাম। এবার আমি করব, এবার অ্যাকচুয়ালি আমি করব, তাহলে আপনাদের না বুঝতে সুবিধা হবে এখানে। আচ্ছা, এখানে গতে কি বলা হয়েছে দেখেন,
ওই ব্যক্তির ওপর পৃথিবীর কোনো আকর্ষণ বল কাজ করতেছে, ওই ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল কাজ করতেছে, তাহলে ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বলকে কি বলা হয় বলেন তো? ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বলকে আসলে আমাদের ওজন বল বলা হয়, আসলে আমাদের ওজন বল বলা হয়। এবং এখানে বলা হয়েছে এক্সট্রা ভাবে ব্যক্তিটির ভর যদি 40 কেজি হয় তবে তার ওজন কত হবে, যেখানে অভিকর্ষজ ত্বরণ বলে দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, বাট এটা বলে দেওয়া উচিত না। এটা আপনাদের, যেহেতু আপনারা এটা ডাইরেক্টলি আমি বারবার করে বলতেছি, এটা আপনাদের মনে রাখা উচিত, বুঝা গেছে? তার মানে এই ম্যাথটা যদি আমি করি তাহলে কোন প্রসেসে আগাবো দেখেন, এবার এইখানে বলা হয়েছে যে আমার ব্যক্তির ভর কত ভাইয়া 40 কেজি, তার মানে এম এর মান কত বলে দেওয়া আছে ভাইয়া 40 কেজি। আর ওজন বলতে আসলে কি বুঝাচ্ছিল? ওজন বলতে বুঝাচ্ছিল আসলে আমাদের ডাব্লিউ এর মান কত সেটা, গ ডাব্লিউ এর মান কত সেটা। এবং ওজনের সূত্র কি? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, যেখানে এম এর মান 40 দেওয়া আছে, অভিকর্ষজ ত্বরণ ডাইরেক্ট বলে দেওয়া আছে 9.8 আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইভাবে চাইলে লিখতে পারেন, ওইভাবে চাইলে লিখতে পারেন। তাহলে ডাব্লিউর মান কি আসতেছে আমাদের এম জি, এম এর মান কত? এম এর মান আসতেছে আমাদের 40 ইন্টু 9.8 এত নিউটন, ঠিক আছে? তার মানে এখানে আসতেছে আমাদের কত? এখানে আসতেছে 40 ইন্টু 9.8 আসতেছে আমাদের 382, সরি 92। এই যে আমি জানতাম এই জিনিসটা হবে, আমি জাস্ট একটুখানি নিলাম। তার মানে এখানে বডিরই সমস্যা আছে আসলে, এখানে আমার বডিরই সমস্যা আছে, আমি জাস্ট একটু ট্রাই দিলাম আসলে, এখানে আসলে আমি ট্রাই দিলাম যে আসলে এখানে অ্যাকচুয়ালি সমস্যা নাকি। হ্যাঁ, অ্যাকচুয়ালি সমস্যা আছে বোর্ডে। তার মানে এখানে আমি লিখছিলাম আকর্ষণ বল হচ্ছে অ্যাকচুয়ালি ওজন, এখানে আকর্ষণ বল হচ্ছে অ্যাকচুয়ালি ওজন বল, ব্যক্তির ভর দেওয়া আছে আসলে 40 কেজি, ওজনের মান বের করতে বলা হয়েছে, ওজনের মান বলতে আসলে ডাব্লিউ ইকুয়ালস টু ওয়াট, ঠিক আছে? ওজন বলতে ডাব্লিউ বোঝাচ্ছে, ওজনের সূত্র হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, তার মানে ব্যক্তির ভর এম দেওয়া আছে 40 কেজি, জি এর মান দেওয়া আছে আমাদের কত 9.8, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ডাব্লিউর মান আসবে আমাদের এম জি, এম এর মান কত আমাদের 40 ইন্টু জি এর মান হচ্ছে আমাদের 9.8, তার মানে এখান থেকে আসছে 40 ইন্টু 9 হচ্ছে আমাদের 392 নিউটন। আচ্ছা, মজার কথা শুনেন, এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া এখানে তো আপনার মিটার পার সেকেন্ড স্কোয়ার ছিল, আপনি এখানে সংক্ষেপে লিখছেন, তাহলে নিউটনটাকে আমি নিউ লিখবো, নরশিকার লিখবো না? এইটা আবার কইরেন না ভাইয়া, এইটা আবার কইরেন না, নিউটনটাকে পুরাটাই লেখেন, বাট এরকম মিটার পার সেকেন্ড স্কোয়ার তা এগুলাকে আপনি শর্টকাটে লিখতে পারেন, প্যারা নেই। ওকে, সো আশা করি এই ম্যাথটা ধরতে পারছেন, এইটাই আপনার অ্যান্সার। এবার উত্তর আপনি এভাবে লিখে দিবেন। এইবার হচ্ছে আমি একটুখানি জিনিসটা মুছে ফেলি, এবার আমি ঘ করব। ঘতে দেখেন তো কোশ্চেনটা পড়েন তো, কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে দেখেন বলা হয়েছে আমার যে নিউটনের তৃতীয় সূত্রের আলোকে উদ্দীপকের উল্লেখিত ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের ব্যাখ্যা দাও। সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বলের ব্যাখ্যা দাও। এই গোটাটা কোনো ম্যাথ ক্যালকুলেশন না, পুরোটাই আমি যে বেসিকটা বুঝাই দিছি এই বেসিকের উপর ডিপেন্ড করে আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন আমি দেখাই দিচ্ছি। এবার নিউটনের তৃতীয় সূত্র কি? আমরা তৃতীয় সূত্র জানি, এইভাবে লিখবেন যে প্রত্যেক ক্রিয়ার ই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। প্রত্যেক ক্রিয়ারই আমার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এবার লিখবেন এই ব্যক্তিটা কি পৃথিবীর পৃষ্ঠে দাঁড়ায় ছিল, তার মানে আপনি লিখবেন যে এটা হচ্ছে, আমি আগে বুঝাই, এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ বা ভূমি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর পৃষ্ঠ। এইখানের এই পৃষ্ঠের উপর আমার একজন ব্যক্তি দাঁড়ায় রয়েছে, এই পৃষ্ঠের উপর আমার একজন ব্যক্তি ভাইয়া দাঁড়ায় রয়েছে। এই বস্তুটা যখন, এই ব্যক্তি যখন পৃথিবীর পৃষ্ঠের উপর দাঁড়ায় রয়েছে, ওজন বা পৃথিবীর টান কোথায় কাজ করতেছে বলেন তো ভাইয়া? ওজন বা টান কাজ করতেছে আমাদের এই যে
এই বরাবর একদম পৃথিবীর কেন্দ্রের দিকে, এটা হচ্ছে আমাদের ওজন। এবার মজার কথা হচ্ছে ব্যক্তিটাকে যখন এই ভূপৃষ্ঠ নিচের দিকে বা পৃথিবী যখন নিচের দিকে টেনে ধরে রাখছে ওজন বলে, তখন এই ওজন বল আসলে কোথার উপর প্রদত্ত হচ্ছে? যেহেতু পৃষ্ঠের উপর দাঁড়ায় রয়েছে, এই পৃষ্ঠের উপর আমার ওজন কাজ করতেছে, তার মানে এখান থেকে আমাদের পৃষ্ঠের উপর আসলে আমাদের ওজন ক্রিয়া করছে। এই পৃষ্ঠের উপর আমাদের ওজন ক্রিয়া করতেছে। যখন পৃষ্ঠের উপর আমাদের ওজন বল কাজ করতেছে, তখন এটা কি ক্রিয়া বল না? এটা কি ভাই আমাদের সেই ক্রিয়া বল না? যখন এই পৃষ্ঠের উপর ব্যক্তির ওজনটা কাজ করতেছিল, তখন পৃষ্ঠ কি করবে? সমপরিমাণ বল এই ব্যক্তির উপর প্রদান করবে। সমপরিমাণ বল ভাইয়া এই ব্যক্তির উপর প্রদান করবে। সমপরিমাণ বল ব্যক্তির উপর প্রদান করতেছে, তার মানে এইখান থেকে তখন দেখা যায় পৃষ্ঠ এই ব্যক্তির উপর এই ওজনের সমান, কিন্তু দেখেন ডাইরেকশনটা কি? উল্টা দিক। ওজন কাজ করতেছে এই দিক, আমার পৃষ্ঠ যে ব্যক্তির উপর বল দিচ্ছে সেটা হচ্ছে উপরের দিক। তার মানে ওজনের সমান ও বিপরীতমুখী বল ব্যক্তির উপর প্রদান করা হচ্ছে, এবং তখন ব্যক্তিটা আসলে আমার ওজন বা ওজনের সমপরিমাণ বল সে ফিল করতে পারছে। ওজন বা ওজনের সমপরিমাণ বল আসলে সে ফিল করতে পারছে। এই জিনিসটাই এখানে ব্যাখ্যা করতে হবে সুন্দর মতো। বোঝা গেছে? আশা করি এটা আপনারা, যেহেতু আমি এটা মূল থিম, এতটুকু যদি আপনি ভালো মতো ফুটায় তুলতে পারেন, আপনি 4-এ 4 পেয়ে যাবেন। বুঝা গেছে? আমি আপনাকে মূল থিমটা ধরাই দিলাম। আচ্ছা, এইবার চলেন আমি এইটাকে 3টা কপি করব। 1টা 2টা 3টা, 1টা 2টা 3টা, ও সরি একটা বেশি হয়ে গেছে, একটা বেশি হয়ে গেছে। ওকে, দেখেন এখানে বলা হয়েছে ফার্স্টে ওজনহীনতা কাকে বলে। আমি আগে কটা করাই। ওজনহীনতা কাকে বলে? যখন লিফট, ওজনহীনতা কখন তৈরি হচ্ছে? যখন লিফট অভিকর্ষজ ত্বরণের সমপরিমাণ ত্বরণ নিয়ে নিচের দিকে নামতেছিল, অর্থাৎ লিফট যখন জি ত্বরণে নিচে নামছিল, তখন আমার মেঝে কি ব্যক্তিকে কোনো প্রতিক্রিয়া বল দিচ্ছিল না? মেঝে কিন্তু ব্যক্তির উপর কোনো প্রতিক্রিয়া বল দিচ্ছিল না। মেঝে ব্যক্তির উপর প্রতিক্রিয়া বল প্রদান করছিল না। ব্যক্তির উপর কোনো বল প্রদান করছিল না। ওই মোমেন্টটাকে বলা হচ্ছে আসলে আমাদের ওজনহীনতা। ওকে, মহাকর্ষীয় ধ্রুবক বলতে কি বুঝো? মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করছিলাম। জি, এটা সুন্দর মতো ইন্টারপ্রেট করে দিবেন। আশা করি আর করার দরকার নেই। এবার হচ্ছে আমি উদ্দীপকটা পড়ব। দেখেন এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে আকবর সাহেবের অফিস 9ম তলায়। কত তলায় ভাইয়া? 9ম তলায়। অফিসের উঠানামার ক্ষেত্রে সে লিফট ব্যবহার করে। ভালো, লিফট ব্যবহার করতেছে। একদিন সে লিফটটি স্থির থাকা, উপরে উঠা বা নিচে নামার সময় ওজনের ভিন্নতা সে অনুভব করেন। 100% ভিন্ন হবে যখন লিফটটা স্থির অবস্থায় আছে। এই হচ্ছে আকবর সাহেবের যতটুকু ওজন, মেঝে আমার সেম অ্যামাউন্টের ওজন আকবর সাহেবের দিচ্ছিল, তখন সে ওজনের সমপরিমাণ বল আসলে ফিল করতে পারতেছিল। যখন লিফটটা উপরে উঠতেছে, আমার ত্বরণের মান, নতুন ত্বরণের মানটা কি বেড়ে যাচ্ছে না? কারণ G+A। তখন কি করতেছিল আকবর সাহেবের যখন অ্যাকচুয়াল ওজন, কিন্তু মেঝেটা কি আমাকে তার থেকে বেশি পরিমাণে হচ্ছে আমাদের বলটা ফিল করাচ্ছিল। যখন আবার নিচে নামতেছে, তখন আমার নতুন যে ত্বরণটা, এই ত্বরণটা কি G-A, অর্থাৎ অভিকর্ষ ত্বরণ থেকে নিচে যেহেতু নামতেছিল, তার মানে কমে যাচ্ছিল। তার মানে তার আকবর সাহেবের যতটুকু ওজন ছিল, মেঝে তার থেকে কম পরিমাণ বল আসলে বা প্রতিক্রিয়া বল আসলে আকবর সাহেবরে দিচ্ছিল। মাথা হয়ে গেছে? এই জিনিসটাই তো বুঝাইছিলাম। আকবর সাহেবকে দিচ্ছিল, তাই না? এই আকবর সাহেবকে যখন দিচ্ছিল, তাহলে আকবর সাহেব একটু হালকা অনুভব করবেন বা কম বল অনুভব করবেন। তার মানে ওজনে তো ভিন্নতা আছে 100% অনুভবের ক্ষেত্রে। আচ্ছা, উল্লেখ্য আকবর সাহেবের ভর আমার কত? 80 কিলোগ্রাম। আকবর সাহেবের ভর আসলে 80 কিলোগ্রাম। লিফটটি স্থির অবস্থায় আকবর সাহেবের ওজন কত? লিফটটি স্থির অবস্থায় আকবর সাহেবের ওজন কত? লিফটটা যখন স্থির অবস্থায় থাকে ভাইয়া, লিফট
যখন স্থির অবস্থায়, লিফটটা যখন আমার স্থির অবস্থায় থাকে তখন আপনার ত্বরণ, লিফটের ত্বরণ এ প্রাইমের মান কি থাকে, জি এর সমান থাকে। এ প্রাইমের মান আমার জি এর সমান থাকে, তখন আমার ওজন কি আসবে, তখন আমার ওজন কি আসতেছে, আমরা জানি ওজন হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এম জি, বাট লিফটের ক্ষেত্রে আমরা কি বলি, ডাব্লিউ ইকুয়ালস টু এ এম এম এ প্রাইম, তার মানে এম জি আকারেই থাকতেছে, জি আকারেই থাকতেছে, তার মানে 80 ইন্টু 9.8, তার মানে কত থাকতেছে আমাদের এখানে, 80 ইন্টু 9.8, তার মানে আসতেছে আমাদের 784 আমাদের নিউটন, 784 নিউটন। এই দেখেন গ কিন্তু আমার হয়ে গেছে। এইবার ঘ বের করতে হবে যে আকবরের ওজন অনুভূতির ভিন্নতার কারণ আসলে বিশ্লেষণ করো। কিভাবে বিশ্লেষণ করব দেখেন, যখন স্থির অবস্থায় ছিল, যখন স্থির অবস্থায় ছিল, তার মানে যখন স্থির অবস্থায় আছে, আমি একটা লিফট আঁকি, এই লিফট, আরে আমি এটা কি আঁকলাম, যখন স্থির অবস্থায় ছিল তখন মনে করেন এইটা হচ্ছে আমার একটা লিফট, ঠিক আছে, এই লিফটে আমি মনে করেন দাঁড়ায় রয়েছি, বা আকবর সাহেব আমার দাঁড়ায় রয়েছে, এই লিফটে আমার আকবর সাহেব দাঁড়ায় রয়েছে, তার মানে এইখানে দেখা গেল যে আকবর সাহেব যখন স্থির অবস্থায় লিফটে দাঁড়ায় রয়েছে, আকবর সাহেবের ওজন কোথায় কাজ করবে, আকবর সাহেবের ওজন ভাইয়া ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, আকবর সাহেবের ওজন ভাইয়া ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, ওজন, ওজন ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, তার মানে এইভাবে আমি বলতে পারি আকবর সাহেবের ক্ষেত্রে ওজন আমার এই লিফটের মেঝের উপর, লিফটের মেঝের উপর নিচের দিকে কাজ করতেছিল, এই লিফটের মেঝের উপর নিচের দিকে কাজ করতেছিল, তাহলে লিফটের মেঝে কি করবে, নিউটনের থার্ড সূত্র ওয়াইজ সে আকবর সাহেবের উপর একটা বল প্রদান করবে, ওই যে তখন আকবর সাহেবের উপর এই সমপরিমাণ ওজনের বিপরীতমুখী একটা বল প্রদান করতেছে, যেটা আকবর সাহেবের ফিল হচ্ছে, বুঝা গেছে, যেটা আকবর সাহেবের ভাইয়া ফিল হচ্ছে। আচ্ছা, এইবার আপনি চিন্তা করেন যখন লিফটটি উপরে যাচ্ছিল, যখন লিফট আমার উপরে যাচ্ছিল, উপরে যাচ্ছিল, যখন উপরে যাচ্ছিল তখন মনে করেন আমি আবার আরেকটা লিফটটা কি ভাইয়া, এই যে লিফট আঁকলাম, তার মানে লিফটটা এখন আমার মনে করেন এ ত্বরণে উপরে যাচ্ছিল, তার মানে এই ক্ষেত্রে কিন্তু সিস্টেমেটিক একটা নতুন ত্বরণ উৎপন্ন হবে, এটা আপনারা সবাই জানেন, এখানে সিস্টেমেটিক একটা নতুন ত্বরণ আমার উৎপন্ন হচ্ছে। সো মনে করেন এইটা হচ্ছে আমাদের আকবর সাহেব, এইটা হচ্ছে আমাদের আকবর সাহেব, লিফটটা যাচ্ছিল উপরে, কিন্তু আকবর সাহেবকে তো পৃথিবীর নিচের দিকে টেনে ধরে রাখবে, কারণ এটা তো পৃথিবীর ধর্ম, পৃথিবীর নিচের দিকে টেনে ধরে রাখা, তার মানে আকবর সাহেবকে পৃথিবী নিচের দিকে টেনে ধরে রাখতেছে, এবং এটাকে কি বলা হয় ভাইয়া, ওজন বলা হয়, এটাকে ভাইয়া আমাদের ওজন বলা হয়। এইবার আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, একদম ঠান্ডা মাথায়, যে আকবর সাহেবকে যখন পৃথিবী নিচের দিকে ওজন দিয়ে টেনে ধরে রাখতেছিল, কিন্তু পৃথিবী লিফটটা যাচ্ছিল ভাইয়া উপরের দিকে, তার মানে আকবর সাহেব মেঝেতে, আকবর সাহেব অ্যাকচুয়ালি মেঝেতে এই ওজনের সমপরিমাণ বল প্রদান করতেছিল, আকবর সাহেব মেঝেতে এই ওজনের সমপরিমাণ বল প্রদান করতেছিল, তার মানে মেঝেও কি এই ওজনের সমপরিমাণ বল বিপরীত দিকে আকবর সাহেবকে ফিল করানোর কথা ছিল, এই ওজনের সমপরিমাণ বল মেঝে কি করবে, আকবর সাহেবকে বিপরীত দিকে ফিল করাবে, কিন্তু টুইস্ট পার্টটা হচ্ছে আমাদের এখানে ত্বরণ, টুইস্ট পার্টটা হচ্ছে আমাদের এখানে ত্বরণ, যখন ত্বরণ থাকতেছে তখন নতুন একটা ত্বরণের জন্ম হচ্ছে, সেই ত্বরণটা কি, জি প্লাস এ, দেখা যাচ্ছে যে আকবর সাহেবকে লিফটের মেঝে আসলে এ প্রাইম ত্বরণে, এ প্রাইম ত্বরণে একটা ফোর্স সে অনুভব করাচ্ছে, এ প্রাইম ত্বরণে একটা ফোর্স সে অনুভব করাচ্ছে, এখানে যে এফ এর মানটা থাকতেছে এম এ প্রাইম, এবং 100% এই এফ এর মান আপনার ডাব্লিউ থেকে বেশি হচ্ছে, 100% এই এফ এর মান ডাব্লিউ থেকে বেশি হচ্ছে, কারণ এখানে ওজন, ওজন
ডাব্লিউ ইকুয়ালস টু এম জি কাজ করতেছিল, কিন্তু এখানে ত্বরণ কি জি এর সাথে একটা ওই ত্বরণ, এই উপরে উঠা ত্বরণটা যোগ হয়ে গেছে না, তার মানে বলের মান কি এই ওজন থেকে বেশি হয়ে গেছে না। এই কারণে আকবর সাহেব কিছুটা নিজেকে ভারী মনে করবেন, আকবর সাহেব কিছুটা ভাইয়া নিজেকে ভারী মনে করবেন। লিফটের কনসেপ্ট কিন্তু আপনাদের অনেক প্যারা দিচ্ছে, আমি বুঝতে পারতেছি অনেক প্যারা দিচ্ছে ভাইয়া, বাট করার কিছু নাই, আপনাদের এটা দেওয়া আছে, তাই একটুখানি ঠান্ডা মাথায় বুঝতে হবে। একবার যদি না বুঝেন ভাইয়া তাহলে আমার লেকচারটা আবার রিক্যাপ করবেন, এটা আপনি এমনিতেও বুঝে যাবেন। বুঝা গেছে? এইবার যখন আমার লিফটটা নিচে নামতেছে, আমার লিফট নিচে নামছে, ঠিক আছে, এইবার যখন ভাইয়া লিফটটা আমার নিচে নামছে, তো ধরেন এইটা হচ্ছে আমার লিফট, ঠিক আছে, তার মানে এখানে এবার আমার আকবর সাহেব দাঁড়ায় রইছে, এখানে আমার এখন আকবর সাহেব দাঁড়ায় রইছে, এবং লিফটটা আমার মনে করেন নিচের দিকে এ ত্বরণে নামতেছে, নিচের দিকে ভাইয়া আমার এ ত্বরণে নামতেছে। এরপরে দেখেন আমি এখানে বলতে পারবো ভাইয়া, তাহলে আকবর সাহেবের ওজনটা ডাইরেক্ট নিচের দিকে কাজ করবে, আকবর সাহেবের ওজন ভাইয়া ডাইরেক্ট নিচের দিকে কাজ করতেছে, ঠিক আছে। এইবার তার মানে এই যে ওজনটা নিচের দিকে কাজ করতেছে না, আকবর সাহেব তো এই ওজনটাকে এই মেঝের উপর দিয়েই তো আসলে প্রদান করছিলেন, এই মেঝের উপর আকবর সাহেব তার ওজনের সমপরিমাণ নিচের দিকে বল দিচ্ছিলেন, তাহলে নিউটনের থার্ড ল ওয়াইজ মেঝেও কি করবে, আকবর সাহেবকে উল্টা দিকে একটা বল প্রদান করবে, মেঝেও কি করবে, আকবর সাহেবকে একটা উল্টা দিকে বল প্রদান করবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইখানে বলের মান তো আমার এই নতুন ত্বরণের উপর ডিপেন্ড করতেছে, এই বলের মান তো ভাইয়া আমার নতুন এই ত্বরণের উপর ডিপেন্ড করতেছে। কেন নতুন ত্বরণের উপর ডিপেন্ড করতেছে? কারণ লিফট আগের থেকে একটা ত্বরণে কাজ করতেছিল, লিফট আগের থেকে একটা ত্বরণে কাজ করতেছিল, সো এখানে আমার নতুন ত্বরণ এ প্রাইমের মান কি আসবে, জি মাইনাস এ, অর্থাৎ আমার আকবর সাহেব যে আকবর সাহেবকে ফ্লোর যে বল প্রদান করবে উল্টা দিকে, অর্থাৎ প্রতিক্রিয়া বল প্রদান করবে, এই প্রতিক্রিয়া বলে এ প্রাইমটা হচ্ছে আমার জি মাইনাস এ, তার মানে কি ওজন থেকে এ প্রাইমটা কম না। দেখেন তো আপনি ঠান্ডা মাথায় চিন্তা করেন তো, ওজন যদি 9.8 হয় ওজনে জি এর মান, তাহলে এখানে জি 9.8 থেকে আরো কিছু পরিমাণ ত্বরণ কমে গেছে না, তার মানে জি থেকে কি আমার এ প্রাইম ত্বরণের মান কম, জি থেকে আমার এ প্রাইম ত্বরণের মান কম, তাহলে আমার এফ এর মানও কি হয়ে যাবে, ত্বরণের কারণে তো এফ তৈরি হয়, তার মানে এখানে সামারি হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওজন থেকে এফ এর মান কি হয়ে যাচ্ছে ভাইয়া, কমে যাচ্ছে। অর্থাৎ ওজন আমার যতটুকু নিচে কাজ করতেছিল, নিচের দিকে একটা লিফটের ত্বরণ থাকায় ফ্লোর এই ওজনের সমপরিমাণ বল আকবর সাহেবকে দিতে পারতেছে না, তার থেকে কম পরিমাণ বল দিচ্ছে, তখন দেখা যাবে আকবর সাহেব নিজেকে হালকা মনে করবে, নিজেকে অনেক হালকা মনে করবে। বাট এই সিনারিওতে কি দেখা যায়, যে ওজন যতটুকু নিচে কাজ করতেছিল ফ্লোর প্রতিক্রিয়া বল হিসাবে, যেহেতু উপরের দিকে একটা ত্বরণ ছিল, আমার প্রতিক্রিয়া বল হিসাবে যে বলটা তাকে অনুভব করাচ্ছে সেটা এই ওজন থেকে হয় বেশি, সেটা তার ওজন থেকে হয় বেশি, তাই আকবর সাহেব উপরে ওঠার সময় নিজেকে ভারী মনে করবে, আকবর সাহেব উপরে ওঠার সময় সে নিজেকে অ্যাকচুয়ালি ভাইয়া ভারী মনে করতেছে, সে নিজেকে অ্যাকচুয়ালি ভারী মনে করতেছে, এবং এইটাই হচ্ছে আসলে এই টোটাল কোশ্চেনের অ্যান্সার। এটা আপনি আপনি এভাবে বাংলা ভাষায় বলে দিলেই এনাফ। এইবার দেখেন আপনার কিন্তু মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ। আমরা কি দেখছি, আমরা হাতে ধরে বেসিক দেখছি, আমরা বইয়ের পার্টগুলো দেখছি, আমরা অবজেক্টিভ দেখছি, আমরা সিকিউ কিভাবে করব সেটা দেখছি। এখন কথা হচ্ছে আমি যদি সব সিকিউ নিজেই করাই দিই তাহলে আপনারা আসলে কি করবেন, পরীক্ষায় তো ভাইয়া আপনারা বসবেন, পরীক্ষায় তো বাবা তোমরা বসবা, তোমাদের উচিত কি এখন এই ক্লাস করার পর হাতে কলমে সিকিউগুলো প্র্যাকটিস করা, এবং দেখবেন যেখানে সিকিউগুলো প্র্যাকটিস করতেছেন কোনো না কোনোভাবে ওই জিনিসটা আমি ক্লাসে আগের থেকেই আপনাকে বুঝাই দিয়ে রাখছি, আগের থেকে প্র্যাকটিস করে দিয়ে রাখছি, বুঝা গেছে? তার মানে এই ক্লাসের পর দায়িত্ব হচ্ছে যে আপনারা হচ্ছে নিজেরা সিকিউ এমসিকিউ প্র্যাকটিস করবেন, যাতে পরীক্ষার হলে আপনারা খুব সুন্দরভাবে এই চ্যাপ্টারটা অ্যান্সার করতে পারেন। এবং কথা হচ্ছে এই চ্যাপ্টার বা এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের, আমি আগে বলতেছি আপনারা চাইলে বিভিন্ন স্কুলের কোশ্চেনগুলো দেখতে পারেন, বা এবার যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছে তাদের কোশ্চেন দেখতে পারেন, জি এর মান কিভাবে বের করা হয়, ছোট হাতের জি অভিকর্ষজ ত্বরণ, ওজনের কনসেপ্টটা আর লিফটের কনসেপ্টটা, এবং এই লিফটের কনসেপ্টটাই আপনারা হয়তোবা অনেকেই প্যারা খাবেন, বাট যারা প্যারা খাচ্ছেন তাদেরকে আবার বলবো আমার ক্লাসের লিফটের যে কনসেপ্টটুকু সেটা আবার আস্তে ধীরে আপনারা ঠান্ডা মাথায় বসে ক্লাস করেন, দেখবেন সেকেন্ড টাইম আবার আপনার মাথায়
হয়তোবা রিক্যাপ করে যাবে। ঠিক আছে? আশা করতেছি ফার্স্ট টাইম না বুঝলে সেকেন্ড টাইমে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। বুঝা গেছে? কারণ আমি একদম আপনাদের ভেঙে দেখাইছি। এর থেকে আসলে ফিজিক্স আর ভেঙে দেখানো পসিবল না। সো আজকের ক্লাসটা এতটুকু। দেখা হচ্ছে আরেকটা কোনো ক্লাসে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর অবশ্যই ক্লাস নোটটা কিন্তু আপনারা নিজেরা করবেন। সবাইকে টাটা। আসসালামু আলাইকুম।